চলো, আগের দিন কি করেছিলাম রে? স্যাচুরেটেড আনস্যাচুরেটেড সলিউশন, না শুধু আনস্যাচুরেটেড? শুধু স্যাচুরেটেড। তার উপর দেখেছিলাম স্যাচুরেটেড সলিউশনের ওপর যদি কুল করি স্যাচুরেটেড কে কি হবে, যদি স্যাচুরেটেড সলিউশনকে আমরা হিট করি কি হবে, ঠিক আছে? যেটা আগের পার্টে আগের ভিডিওতে আগের দিন পড়া হয়ে গেছে। টুডে উই উইল লার্ন কি আনস্যাচুরেটেড সলিউশন। প্রথম কথা, একটা সলিউশনকে কখন আনস্যাচুরেটেড বলি? যখন তার মধ্যে মোর সলিউট কি করা যাবে, অ্যাড করা যাবে। মানে তার গলা অবধি ভর্তি এখনো কি হয়নি, তাই তো? তাকে গলা অবধি ভর্তি করানো যেতে পারে এখনো, তাকে আমরা কি বলি আনস্যাচুরেটেড। যখন সেই আনস্যাচুরেটেড সলিউশনটা জিনিস ঢালতে 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 যখন ভর্তি হয়ে যাবে, তখন আমরা তাকে কি বলবো, স্যাচুরেটেড সলিউশন। বুঝতে পারলি কি বললাম? চলো সেটা নিয়ে আমরা আজকে পড়বো। A solution in which more of the solute can be dissolved at a given temperature. This particular word না, এই at a given temperature, এটা সুপার ইম্পর্টেন্ট। at a given temperature is known as কি unsaturated solution। যেখানে আমরা দিতে পারবো, কন্টিনিউ ভর্তি করতে পারবো at a given temperature, টেম্পারেচার বাড়িয়ে দিলি দিয়ে ভর্তি করে দিলি, তাকে আমরা বলতে পারবো। বুঝতে পারলি? টেম্পারেচার কমিয়ে দিলি দিয়ে ভর্তি করে দিলি, বললি টেম্পারেচার কমিয়ে দিয়ে স্যাচুরেটেড হয়ে গেছে, ওসব করতে পারবি না। শুধু কি একটা গিভেন টেম্পারেচার, এই বালতিটাকে যদি 30°C রাখিস, জিনিস মেশানোর সময় কন্টিনিউ জিনিস মেশানোর সময় 30°C রাখ। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার? না হলে কিন্তু হবে না, বুঝলি? নেক্সট, সুপার স্যাচুরেটেড সলিউশন। সুপার স্যাচুরেটেড মানে কি? সেই জিনিসটা স্যাচুরেটেড হয়ে গেছে, কিন্তু তাকে কিছু করে একটা মডিফাই করে তার মধ্যে আরো সলিউট ঢালতে হবে, তাকে কি বলি সুপার স্যাচুরেটেড। মানে জলের থেকে বেশি সলিউট আছে, লিকুইডের থেকে বেশি চিনি আছে, লিকুইডের থেকে বেশি নুন আছে, সলভেন্ট কম সলিউট বেশি। বুঝতে পারলি কি বলছে? আ সলিউশন দ্যাট হোল্ডস মোর সলিউট দেন ইট ক্যান থিওরিটিক্যালি ডু এট আ গিভেন টেম্পারেচার ইজ কল্ড কি সুপার স্যাচুরেটেড সলিউশন। মানে ধরতে পারবে থিওরিটিক্যালি বলা আছে 10 গ্রাম, কিন্তু আমি কিছু একটা এমন করেছি লিকুইডটার মধ্যে যে ও আজকে 10 গ্রাম না ধরে 12 গ্রাম। বুঝতে পারলি? ওই একই লিকুইডে। মানে থিওরিতে লেখা আছে যে এটা হচ্ছে 100 ml of water. This 100 ml of water can hold কি বলা আছে 2.5 মিলিগ্রাম অফ সল্ট। এটা কোথায় লেখা আছে? থিওরি। যদি আমি কিছু করে এই 100 গ্রামটা 100 ml অফ এইটাকে মডিফাই করি, দিয়ে কিছুক্ষণ পর দেখা যায় যে 100 ml অফ ওয়াটার ধরে নে, এখন আফটার মডিফিকেশন ধরতে পারছে 3 গ্রাম অফ সল্ট, তখন আমি কি বলবো? সুপার স্যাচুরেটেড। এটা কিছু করে মডিফাই করে আমি ওই 100 ml এর মধ্যেই 3 গ্রাম নিয়ে দিই। বুঝতে পারলি? সেটা কিভাবে করব? টেম্পারেচার বাড়িয়ে টেম্পারেচার কমিয়ে অনেক কিছু করে করতে পারি। ঠিক আছে, চল হিট, চল করাটা দেখিয়েছি। কি বলেছে? হিট আ স্যাচুরেটেড সলিউশন, একটা স্যাচুরেটেড যে সলিউশন আছে যার মধ্যে সে পুরো স্যাচুরেটেড আর ধরবেন, তাকে হিট করো অ্যান্ড ডিজলভ সাম মোর সলিউট ইনটু ইট। ঠিক আছে, তারপরে কি করবে? দেন কুল ইট ব্যাক টু রুম টেম্পারেচার স্লোলি উইদাউট কজিং এনি ডিস্টারবেন্স, দেন দ্য রেজাল্টেন্ট সলিউশন হোল্ড মোর সলিউট দ্যান দ্য আনস্যাচুরেটেড সলিউশন। বুঝতে পারলি? চিনি দিলি দিয়ে ফোটালি দিয়ে আবার একটু চিনি গুলে দিলি দিয়ে আবার রেখে দিলি, তাহলে এখন তার তুলনায় অনেক বেশি। সিম্পল, এটা কিছু নেই। ঠিক আছে, আনসুপার স্যাচুরেটেড খুব কমই আসে, আসলে ডেফিনেশনটা লিখ। আচ্ছা, a supersaturated solution is a metastable and slight disturbance like shaking, stirring, scratching a container or adding a solid crystal to the solution make the additional amount of solute to precipitate out, thereby resulting in the formation of saturated solution again. তুই নড়াতে পারবি না, তুই কি করতে পারবি না? সলিউশনের উপর চিনি তো দিলি, দিয়ে যখন ফুটছে তখন ভুলে গেল, গল্প শেষ। দিয়ে যখন শান্ত হয়ে গেল তখন হালকা করে রেখে দিতে, ঠাক করে ঠুকলি এরম মারলি, স্যাচুরেটেড হয়ে গেল, নিচে পড়ে গেল, প্রেসিপিটেট করে। ঠিক আছে, সেটাকে আমি কি বলি? সুপার স্যাচুরেটেড সলিউশন ছিল, ডিউ টু ডিস্টারবেন্স প্রেসিপিটেট পড়লো, তাই জন্য তাকে আবার কি বলি? স্যাচুরেটেড সলিউশন। ঠিক আছে, হলো? আর কিছু নেই। কনসেন্ট্রেশন অফ আ সলিউশন। কনসেন্ট্রেশন মানে কি? কনসেন্ট্রেশন অফ আ সলিউশন, এই দেখ এদিকে দেখ ভালো করে। 100 ml এই বালতিটা আছে,
100 ml এই বালতিটা আছে, ঠিক আছে? এই বালতিটার মধ্যে 5 গ্রাম সল্ট দিলি, এই বালতিটার মধ্যে 10 গ্রাম সল্ট দিলি, বুঝতে পারলি কি বললাম? তাহলে কোনটায় বলবো আমি কোনটা কনসেন্ট্রেটেড, কোনটা বেশি কনসেন্ট্রেটেড? 10 গ্রামেরটা, অবভিয়াসলি, কারণ এর মধ্যে কি আছে, বেশি সলিউট দেওয়া আছে, বুঝতে পারলি কি বলবো? এই হচ্ছে কেস। কনসেন্ট্রেশন অফ আ সলিউশন ইজ দ্য অ্যামাউন্ট অফ সলিউট ডিজলভ ইন আ গিভেন কোয়ান্টিটি অফ দ্য সলিউশন। তা আমাকে যদি বলতে হয় এইটা কনসেন্ট্রেটেড নয়, এটা কনসেন্ট্রেটেড, আমাকে কোনটা ভ্যারি করালে হবে না? জলটা, যার মধ্যে গুলছিস। কোয়েশ্চেন পেপার ভ্যারি করালে হবে, কোয়েশ্চেন পেপার একই থাকতে হবে, তার তুলনায় বলতে হবে ভালো, বুঝতে পারলি? তোকে দেবো এবিসিডি আর ওকে দেবো কি পাইথাগোরাস থিওরেম, হবে না, বুঝতে পারছিস? দুজনকেই একই জিনিস দিতে হবে, এতে 100 ml, এটাও 100 ml, শুধু গল্পটা কোথায়, এখানে 10 গ্রাম দিয়ে দিচ্ছি, এখানে 5 গ্রাম, অবভিয়াসলি এটা লেস কনসেন্ট্রেটেড, এটা বেশি কনসেন্ট্রেটেড, ঠিক আছে? ফর এক্সাম্পল মাস পার্সেন্টেজ, মাস পার্সেন্টেজ, মাস কার মাপি ভাই, যেটা মেশাবো তার, সিম্পল, চল। It is defined as the mass of solid solute in grams present in 100 gram of the solution, ঠিক আছে? এভরি 100 গ্রামে কত গ্রাম মেশানো আছে সেটাকে কি বলি? মাস পার্সেন্টেজ। অঙ্ক করবো, যদিও তোদের অঙ্ক নেই, কিন্তু একটা অঙ্ক দেখিয়ে দেবো, ঠিক আছে? একটু পরে, মানে চ্যাপ্টারটার পরে, এখন মাথা ঘুরিয়ে দেবো। তাহলে মাস পার্সেন্টেজ কি? মাস পার্সেন্ট, আচ্ছা পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে কি 100, তাই কি না? 100%, ঠিক আছে? তাহলে বলছে কত মাস আছে অফ সলিউট, অফ সলিউট ইন এভরি কি 100 গ্রাম। তো 1 গ্রাম দিয়েছিস 100 গ্রাম জলে বা 100 ml জলে, ঠিক আছে? এই ml গ্রাম একই ব্যাপার। তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ? 1%, 1%। 1 গ্রাম দিয়েছিস 100 গ্রাম, 1% দিতে হবে, তাই কি না? এবার বল 2 গ্রাম দিয়েছিস 100 গ্রামে, কি হবে? 2 গ্রাম। তাহলে 100 গ্রামের মধ্যে কতটা সলিউট দিয়েছিস, দ্যাট ইজ কল্ড কি মাস পার্সেন্টেজ, বুঝতে পারলি? এবার তুই বলতেই পারিস যে স্যার আমি 200 গ্রামের মধ্যে 5 ml দিয়েছি, এই 5 গ্রাম দিয়েছি, সরি 200 গ্রামের মধ্যে 5 গ্রাম দিয়েছি, ঠিক আছে? বুঝতে পারলি? সো হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ? 5/2, সিম্পল। 100 এর মধ্যে মানে পার্সেন্টেজ কার উপর বার করছি? 100% এর উপর। পার্সেন্টেজ কার উপর বার করছি? 100% এর উপর। তাহলে 200 তে বলেছি 5, তাহলে এভরি 100 তে কত দেওয়া আছে? এভরি 100 এ কত দেওয়া আছে? 200 তে 5 হলে 100 তে কত আছে? 2.5। তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ? 2.5 গ্রাম, সিম্পল। 100 তেই বার করতে হবে, 100 এই বার করতে হবে। 200 এর মধ্যে কত দেওয়া আছে বল? টোটাল 5 গ্রাম। তাহলে 200 টাকা যদি ভাগ করি 100 আর 100, তাহলে কত দেওয়া আছে টোটাল? 5। তাহলে এই 100 এ 2.5 আর এই 100 এ 2.5, তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ? 2.5 ইন এভরি 100 গ্রাম। তখন 200 হিসাবটা বার করে নিলাম, ঠিক আছে? বুঝতে পারলি? এবার যদি তোকে বলে 1000 গ্রামে কত দেওয়া আছে, বুঝতে পারলি? এখানে ফর্মুলা আছে, বলে দিচ্ছি একটু, এখানে ফর্মুলা আছে, ঠিক আছে? তাহলে হাজারের মধ্যে যদি বলে যে তুই 10 গ্রাম দিয়েছিস, হাজারের মধ্যে কত? 10 গ্রাম দিয়েছিস, হ্যাঁ, বুঝতে পারলি? 1%, আন্ডারস্টুড? ঠিক আছে, এইভাবে জিনিসটা হবে। পার্সেন্টেজ ক্যালকুলেট করতে তোদের দেবে না, ঠিক আছে? তোদের নেই পার্সেন্টেজ ক্যালকুলেশন, তাও আমি করিয়ে দেবো। এই যে এইখানের গল্পটা আছে, আচ্ছা আচ্ছা, ভলিউম পার্সেন্টেজ তো একটা মাস পার্সেন্টেজটা তোদের দেখাই। দেখ দেখ মাস পার্সেন্টেজ কিভাবে বার করবি? মাস অফ সলিউট 50 গ্রাম দিয়েছিস ইন্টু 100 বাই মাস অফ সলিউশন, টোটাল মিলিয়ে কত টাকা? 100 ml ছিল, 10 গ্রাম ঢাললি, টোটাল সলিউশনের ওজন কত হলো? কত হলো? 100 ml ছিল, 10 গ্রাম ঢাললি, টোটাল জলটার কত ওজন হলো? 110। মাস অফ সলিউশন 110। কত মিশিয়েছিস? 10। কততে? 100, গল্প শেষ, ঠিক আছে? ইন্টু পার্সেন্টেজ বার করতে ইন্টু 100 করতেই হবে পার্সেন্টেজটাকে তোলার জন্য, সিম্পল। প্লাস দিয়ে ওটা 2% হয়ে গেল, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার? চল, এই এই অঙ্কগুলোর একটা দেখাবো আমি, তোদের অঙ্ক আসবে না, তোদের অঙ্ক সিলেবাসও নেই, তাই জন্য চলে আয় সলিবিলিটি। কোথায়? সলিবিলিটি। সলিবিলিটি কি?
এখানে প্রত্যেক সময় দেখবি 100 গ্রাম করে নিয়েছে। কি করে নিয়েছে? 100 গ্রাম। প্রত্যেক টাইমে কি নিয়েছে? 100 গ্রাম। এই বিপ্র, এদিকে দেখ, কোথায় আছিস তুই? এদিকে দেখ। কেন 100 গ্রাম নিয়েছি? আমি তো 1 গ্রামও নিতে পারতাম। 100 গ্রাম অফ সলভেন্ট নিয়েছি কেন? কেনই 100 গ্রাম জল নিয়েছি বা 100 ml জল নিয়েছি? আমি তো নিতেই পারতাম 1000 ml, নিতে পারতাম, ঠিক কিনা? বা 1000 গ্রাম বা 1 গ্রাম নিতেই তো পারতাম, তাকে নিইনি কেন? 100 কি এমন হয়েছে? স্ট্যান্ডার্ড। 1 গ্রাম নিলে কিছু গুলবেই না তার মধ্যে, 1000 নিলে অনেক চিনিপত্র দিতে হবে তবে গুলবে। তাই জন্য 100 গ্রাম ঠিক আছে, খরচাও কম, দেখতেও পাবো ভালো, নো চাপ, ঠিক আছে। তাই জন্য কত নিয়েছি? 100। আইদার কি ধরি আমরা, 100 ধরি, 10 ধরি, 1 ধরি, একটা মিডল একটা ধরি, তো তো সেই জন্য কি নিয়েছি এভরি 100 গ্রাম। তাই জন্য আমরা সবসময় 100 গ্রামের রেসপেক্টে আমরা তুলনা করি, ঠিক আছে। ইন এভরি 100 গ্রাম কত হলো, ওকে। The amount of solute that is dissolved in 100 gram of solvent to form a saturated solution at a particular temperature is called solubility. It's called solubility. প্রত্যেক 100 গ্রামে কতটা সলিউট দিলে তবে সেই মালটা স্যাচুরেটেড সলিউশন হবে, তাকে বলি সলিউবিলিটি, ঠিক আছে। প্রত্যেক 100 গ্রামে, ধর এটা চল এক্সাম্পল, সিরাপ, ওয়াটার, অ্যালকোহল, ওকে। সিরাপ নিয়েছি কত? 100 ml বা 100 গ্রাম। ওয়াটার নিয়েছি কত জলদি বল? 100 গ্রাম। অ্যালকোহল নিয়েছি কত? 100 গ্রাম, ওকে, ঠিক আছে, বুঝতে পারলি? এইবার তিনটেরই সলিবিলিটি বার করব, যে কাতে বেশি করে, ঠিক আছে। চল দেখলাম সিরাপ, কমন সেন্স কি বলছে, সিরাপ এমনি ঘন, তার মানে ওর মধ্যে চিনিপত্র এটা ওটা সেটা মেশানো আছে এক গাদা। দেখলাম যে 100 ml যে সিরাপটা নিয়েছি তার মধ্যে আমি 1 চামচ চিনি ঢালতে পারলাম, ঢালতেই মালটা কি হয়ে গেল? স্যাচুরেটেড। ওয়াটারে দেখলাম আমি 10 চামচ চিনি ঢাললাম, তবে ওয়াটার গিয়ে 100 ml কি হলো? স্যাচুরেটেড হলো। অ্যালকোহলে গিয়ে দেখলাম 5 চামচ চিনি ঢাললাম, তবে 100 গ্রাম গিয়ে স্যাচুরেটেড হলো। আর দিস ডিফারেন্স সলিবিলিটি, বুঝতে পারলি? তো 100 গ্রাম জল কতক্ষণে কতটা সলিউট দিলে স্যাচুরেটেড হয়ে যায়, দ্যাট ইজ কল্ড সলিবিলিটি, বুঝতে পারলি? ক্লিয়ার? তিনটে দিয়ে আমি দেখালাম, কারণ তিনটে আলাদা সব সলিউশন। প্রত্যেক 100 ml জল কি, 100 গ্রাম জল কি এক? সিরাপ হতে পারে, লিকুইড হতে পারে, পেট্রোল হতে পারে, ডিজেল হতে পারে, যা ইচ্ছে হতে পারে। দেখা যাচ্ছে যে কোনো লিকুইড, সেটাকে আমি চোখ বন্ধ করে কত নিয়ে নিলাম? 100 গ্রাম। তার মধ্যে চোখ বন্ধ করে চিনি ঢালবে, কি নুন ঢালবে বা সলিউট ঢালবে, কতক্ষণে ওই 100 গ্রামটা স্যাচুরেটেড হয়ে যায়, সেটাই আমার কি সলিউট, ঠিক আছে। ক্লিয়ার হলো কি হলো না? বুঝতে পারলি? solubility equals to কি? mass of solute, mass of solute in mass of solvent। mass of solvent কত নিয়েছিস? 100। এবার তার মধ্যে কতটা দিয়েছিস সেটা তুই ডিফাইন করবি যখন গিয়ে স্যাচুরেটেড হয়ে গেল, যখন আর বুঝলো না 1 চামচ 2 চামচ 3 চামচ গ্রাম করে করে দিলি ইনটু 100, দিয়েই গল্প শেষ, বুঝতে পারলি? এখানে যেমন দেখছি ডিফারেন্ট সাবস্টেন্স ডিসলভ এট এ ডিফারেন্ট এক্সটেন্ট, সেম বলেন, এক্ষুনি যেটা বললাম, বুঝতে পারলি? ডিফারেন্ট সাবস্টেন্স, ওই যে জল, মদ, তারপরে সিরাপ, তিনটা বললাম, ডিফারেন্ট সাবস্টেন্স ডিসলভ টু ডিফারেন্ট এক্সটেন্ট ইন দ্য সেম ভলিউম অফ আ গিভেন সলিউশন, বুঝতে পারলি? ক্লিয়ার হলো? ইন আদার ওয়ার্ড, দে হ্যাভ ডিফারেন্ট সলিবিলিটি। ওই যে বললাম ডিফারেন্ট সলিবিলিটি, কার 2 চামচ, কার 4 চামচ, কার 10 চামচ স্যাচুরেটেড। ফর এক্সাম্পল, the mass of sodium chloride and potassium nitrate that dissolve in 100 gram water at 40 degrees Celsius is 35 and 63 গ্রাম, ঠিক আছে। মানে 100 গ্রাম জলকে 40 ডিগ্রিতে স্যাচুরেট করতে গেলে সোডিয়াম ক্লোরাইডের কত লাগবে? 36। পটাশিয়াম ক্লোরাইডের কত লাগবে? 63, বুঝতে পারলি? তার মানে আলাদা আলাদা। ওই যে বললাম 4 চামচ, 5 চামচ, 10 চামচ, মানে 36 গ্রাম যদি তুই NaCl 100 জন করে দিস, সেই সলিউশনটা কি হয়ে যাবে? স্যাচুরেটেড ফর NaCl। তুই যদি 36 গ্রাম অফ পটাশিয়াম নাইট্রেট গুলে দিস 100 গ্রাম জলে, সে স্যাচুরেটেড হবে না, তার কত লাগবে? 63 গ্রাম। মানে মানে বোঝ ভালো করে, দেখ চল এটা দেখ, কি বলেছি? NaCl, এটা কত জল? 100 ml। আর পটাশিয়াম ক্লোরাইড ছিল নাকি? আচ্ছা, এটাও কত? 100 ml, ওকে। বলছি
বলছে যে NaCl কে তুমি যদি 100 ml জলে ঢালো, দেখা যাচ্ছে এই 100 ml জলটা 36.5 সামথিং গ্রামে স্যাচুরেট হয়ে, কি ঢাললে? NaCl ঢাল, নুন ঢাল, কততে এই 100 ml টা স্যাচুরেট হয়ে যায়? 36 এ স্যাচুরেট। বাট এই 100 ml জলকে যদি তুমি KNO3 দিয়ে স্যাচুরেট করতে যাও, তোমার তাহলে লাগবে 63.3 গ্রাম। বুঝতে পারলি? আলাদা আলাদা। এই 100 ml জলই স্যাচুরেট হচ্ছে, পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে কত? 63.3, আর NaCl এর ক্ষেত্রে কত? 36. আমি কি আলাদা আলাদা জলে করলাম? এটা 2000 ml করলাম, 100 ml করলাম। এই 100 ml এ 63, এর 100 ml এ 36। বুঝতে পারলি? ক্লিয়ার? এই যে এই জিনিসটা আছে, এই যে চারটা দেখতে পাচ্ছি টুক করে উঁকি মারছে, মেন কোশ্চেন এখান থেকে। ঠিক আছে, কিছু না। রিল্যাক্স। The solubility of a solute in a particular solvent at a given temperature is equivalent to the maximum number of grams in necessary for 100 gram, not required. Class 11. কোথায় আবার ভুলিয়ে যাবে তোদের বাবা। A substance that has negligible solubility is called insoluble. আরে বলেই না, সে গুলবেই না, তাকে কি বলবো? ইনসলিবল। ঠিক আছে, যেমন প্লাস্টিক হতেই পারে। ঠিক আছে, এক্সাম্পল সিলভার ক্লোরাইড আছে which has 0.0 গ্রাম as a solubility ভাব, মানে soluble হয়ই না। বুঝতে পারলি? On the other hand, a substance that has more negligible but less than high solubility is called sparingly soluble. একটু sparingly soluble। negligible soluble মানে গলেই না, sparingly soluble মানে অল্প। ঠিক আছে, অল্প। ঠিক আছে, চল। মানে এইটা কি বলতে চাইছি, যে এভরি 100 গ্রামে সিলভার ক্লোরাইডে AgCl এর কইটুকু লাগবে? 0.0000015 গ্রাম লাগবে ওই 100 গ্রামটাকে স্যাচুরেট বানাতে। বুঝতে পারলি কি বললাম? আর স্প্যারিংলি সলিউবল মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড which has 0.17 গ্রাম as its solubility। মানে কি এভরি 100 গ্রামের 0.1 গ্রাম যদি তুই মিশিয়ে দিস, মালটা স্যাচুরেট হবে। আর সেখানে কি সিলভার ক্লোরাইডের 36.5 গ্রাম লাগছে 100 গ্রামকে স্যাচুরেট করতে, এখানে কি 0.17 গ্রাম লাগছে 100 গ্রামকে স্যাচুরেট। হ্যাঁ, জলে, সলভেন্টে। বুঝতে পারলি? মেনলি এখানে জলই ধরা। ওকে, ফ্যাক্টর অ্যাফেক্টিং খুব ইম্পর্টেন্ট, আগের বারেও ছিল, আবারও আছে, এন্ড দিস ইজ সুপার ইম্পর্টেন্ট। নাম্বার 1 কি বলেছে? সলিউবিলিটি বাড়বে বা কমবে কার উপর ভিত্তি করে? সলিউবিলিটি বেড়ে যাওয়া বা কমে যাওয়া কার উপর ভিত্তি করে? নাম্বার 1 সাইজ অফ দ্য সলিউট পার্ট। যত টুকরো হবে সে ইমিডিয়েটলি গুলে যাবে, হয় কি না? তার মানে সাইজ যত কমবে সলিউবিলিটি তত বাড়বে। তার মানে দে আর কি প্রপোর্শনাল? ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, নেক্সট স্টিরিং, মানে যত বেশি গুলবি তত বেশি গুলবে, যত বেশি হাতটা গুলাবি চামচ দিয়ে তত বেশি কি হবে? গুলে যাবে। তাহলে মোর স্টিয়ারিং মোর সলিউবিলিটি, সো দে আর কি প্রপোর্শনাল? ডাইরেক্টলি প্রপোর্শনাল। বুঝতে পারলি? নেক্সট ইজ কি? টেম্পারেচার। যত বেশি টেম্পারেচার দিবি তত বেশি পার্টিকেলের মধ্যে সেপারেশন আসবে, জলের মধ্যে সেপারেশন আসবে তত বেশি। ধর দুটো মলিকিউল এখানে ছিল, টেম্পারেচার দিয়ে দিয়েছিস, কি হবে? দুটো মলিকিউল সরে যাবে, আর মাঝখানে স্পেসটা কি ফাঁকা, ঢুকে যাবে। বুঝতে পারলি? তাহলে মোর দ্য টেম্পারেচার কি হবে? মোর দ্য সলিউবিলিটি। অলদো ইট ইজ নট ট্রু ফর এভরি সিঙ্গেল কেস। ঠিক আছে, কিছু সময় উল্টোটা হয়, টেম্পারেচার বাড়লে ফট করে কমে যায়, সলিউবিলিটি কার্ভে তোরা দেখতে হবে একটু পর। তাহলে কি? বাট the solubility of the most solid in water usually increases with rise in temperature. সলিড গুলোকে মানে নুন দিয়ে তুই রাইজ করে দিলি, টেম্পারেচারটা ও ভুলে যাবে। ঠিক আছে, নেক্সট the solubility of a gas in a liquid always decrease with the rising temperature, and this two statement over here super important. মনে আছে কোকা-কোলা কন্টেনারে করে কোকা-কোলা আনতিস, তার মানে তুই বল কোকা-কোলার বোতল আছে একটা, ঠিক আছে, সেইটা তুই রোদে রেখে দিলি, সেই রোদে রেখে দিলি, গ্যাসের তো কাইনেটিক এনার্জি এমনি বেশি, তাহলে রোদে রেখে দিতে কাইনেটিক এনার্জি গুলো কি হচ্ছে? আরো বেড়ে যাচ্ছে। তাহলে গ্যাস কি হয়ে যাবে? ওখান থেকে উড়ে বেরিয়ে যাবে, তাহলে সলিউবল হওয়ার জায়গায় কি হলো? বেরিয়ে গেল। বুঝতে পারলি?
কিন্তু সলিডের ক্ষেত্রে কি, যত বেশি টেম্পারেচার দিবি তত বেশি সে টুকরো হয়ে গিয়ে জলের মধ্যে মিশে যাচ্ছে। তার মানে গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, টেম্পারেচার বাড়লে সলিউবিলিটি কমছে, সলিডের ক্ষেত্রে কি হচ্ছে, টেম্পারেচার বাড়লে সলিউবিলিটি। কেন? কারণ দেখ, এইটা হচ্ছে বালতি, এর মধ্যে ছিল গ্যাস পার্টিকেল, ওকে, এর মধ্যে গ্যাস পার্টিকেল ছিল, নিচের দিকে তুই কি শুরু করলি, আগুন দিতে শুরু করলি, যেই আগুন দিয়ে দিলি গ্যাসগুলো কি হয়ে যাবে, উড়ে বেরিয়ে যাবে, ব্যাস, তাহলে সলিউবিলিটি ইনক্রিজ হলো না ডিক্রিজ? সলিউবিলিটি মানে কি, গুলে যাওয়া, এ তো গুললোই না, উল্টে বেরিয়ে গেল, বুঝতে পারলি? তো সেই জন্য কি এটাকে বলি, গ্যাসের সলিউবিলিটি জলের মধ্যে বা লিকুইডের মধ্যে কমে যাবে যদি টেম্পারেচার বাড়ানো হয়, সলিডের সলিউবিলিটি বেড়ে যাবে যদি টেম্পারেচার বাড়ানো হয়। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? এই দুটো স্টেটমেন্ট, দুটো লাইন সুপার ইম্পর্টেন্ট লাইন, সুপার, এখান থেকে কোশ্চেন আছে, এই দুটো লাইন থেকে, এই দুটোর প্রিন্সিপালের ওপরই কোশ্চেন আছে, কোকা কোলা দিয়ে দিতে পারে, ফট করে অন্য একটা কিছু দিয়ে দিতে পারে, যেখানে গ্যাস রিলেটেড, গ্যাস রিলেটেড। এই তুই এদিকে দেখ, মনটা কোথায়, এক নাগারে অন্যদিকে থেকে আছে। আচ্ছা, এটা হয়ে গেল, all this factor affect solubility because in the process of dissolution মানে dissolving the particles of the solute merely occupy the space between the particles, ঠিক আছে, একদম অল্প স্পেস অকুপাই, ওকে, of the solvent without undergoing any chemical change. Variation in solubility of a given substance with temperature can be shown in the measurement of the solubility curve. এবার solubility কার্ভটা আমরা দেখি, ঠিক আছে, solubility কার্ভ কি বা solubility গ্রাফ। তাহলে solubility বোঝানোর জন্য আমাদের দুটো তিনটে জিনিস ইউজ করলাম, কি কি, এক 100 ml ইউজ করলাম, নেক্সট কনস্ট্যান্ট টেম্পারেচার ইউজ, দেখছি যে টেম্পারেচার বাড়ালে সেই জিনিসটা কিরকম হবে, ঠিক আছে, চল আমি একটা এক্সাম্পল করি, চল এক্সাম্পলটা দিলে বুঝতে পারবি, তবে গিয়ে গ্রাফটা বুঝবি। চল, এই হচ্ছে আমার গ্রাফ, ঠিক আছে, এই হচ্ছে আমার গ্রাফ, এইদিকে আছে এইদিকে আছে, ঠিক আছে, আমি একটা সল নিয়ে নিয়েছি, কি সল নিয়ে নিয়েছি, ধর এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড একটা সল নিয়ে নিয়েছি, ঠিক আছে, এটা টোটাল সল এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেডটাকে আমি বললাম আমি কততে ডিসলভ করবো, 100 ml এ ডিসলভ, ঠিক আছে, কত ডিসলভ করছি, 100 ml। দেখলাম এদিকে টেম্পারেচার বাড়াচ্ছি, কি বাড়াচ্ছি, টেম্পারেচার বাড়াচ্ছি, ওকে, দেখলাম, আর এদিকে দাঁড়া এক সেকেন্ড, সলিউবিলিটি আর টেম্পারেচার, ঠিক আছে, আর এদিকে সলিউবিলিটি, তার মানে এই এক্স ওয়াই জেড টা ধর কি, সলিড, এটা কি সলিড, আমরা একটু আগে কি পড়ে এলাম, টেম্পারেচার যত বাড়াবো সলিউবিলিটি তত বাড়বে, তত বেশি গুলে যাবে। ধর এক্স ওয়াই জেড টা টেম্পারেচার এখানে আছে 1, এখানে আছে 10, এখানে আছে 20, এখানে 30, এখানে 40, 50, এখানে সলিউবিলিটি ধর 5, 10, 15, 20, 25, 30, ঠিক আছে, তার মানে আমরা কি জানি যে যত এটা এটা ধরে নে সলিড, তার মানে গ্রাফটা কিরকম আসার চান্স আছে, এরকম থাকি না, কারণ যত টেম্পারেচার বাড়বে তত সলিউবিলিটি বেড়ে যাবে, এটা চান্স। দেখা গেছে অনেক রকমের সলিড হয় যারা অবভিয়াসলি বাড়ছে উইথ টেম্পারেচার, দেখ টেম্পারেচার বাড়ছে এও বাড়ছে, একটা টেম্পারেচার আসার পর এইরকম হয়ে যায়, মানে আর বলে না, সলিউবিলিটি স্টেবল হয়ে গেল। আবার ধর আমি নিয়েছি এ বি সি ওয়ালা একটা সল্ট, এবিসির জন্য আমি গ্রাফটা দেখলাম, এটা দেখলেই বুঝতে পেরে যাবি, ধর এরকম হয়ে আবার নেমে গেছে, তার মানে কি একটা পার্টিকুলার টেম্পারেচার অবধি সে বেড়েছে, সলিউবিলিটি বেড়েছে, তারপর আবার ফট করে কমে গেছে, ঠিক আছে। আবার কিছু গ্রাফ হয় একদম এরকম হয়ে গেল, মানে সে হু করে বাড়ছে, টেম্পারেচার একটুখানি দরকার তার সলিউবিলিটি হবে, বুঝতে পারলি, ঠিক আছে। আবার কোন গ্রাফ ধর এইখান থেকে বাড়তে শুরু করেছে, বলবি স্যার এখান থেকে বাড়তে কি করে শুরু করলো, ইমিডিয়েট, ইমিডিয়েট হচ্ছে বাবা, ঠিক আছে, কোনো গ্র্যাজুয়াল নেই, এখান থেকেই শুরু হয়েছে, কে আবার এখান থেকে শুরু হয়ে গেছে, ঠিক আছে, বুঝতে পারলি, বুঝতে পারলি কি বললাম, তো এইভাবে গ্রাফটাকে রিপ্রেজেন্ট করে, বিভিন্ন ধরনের সল্টকে বিভিন্ন ধরনের সলিউবিলিটি হয়। ওই যে বইয়ের মধ্যে তোর যে গ্রাফটা আছে, এই যে বইয়ের মধ্যে তোদের যে গ্রাফটা আছে, এখানে কটা সল্ট আছে বলতো, দেখতে আবার গুনে কাকা, 7টা তো, তার মানে এইরকম অরিজিনালি 7খানা গ্রাফ তৈরি করেছে,
কটা গ্রাফ? 7টা গ্রাফ তৈরি করেছে, যে 7টা গ্রাফকে এক জায়গায় গুঁজে দিয়েছে, দিয়ে এই গ্রাফটাকে বুঝতে পারলি? আমি একটা গ্রাফ যেমন তৈরি করলাম আঁকলাম, ওরকম একটা একটা করে গ্রাফ তৈরি করেছে, দিয়ে সব কটা গ্রাফ একসাথে গুঁজে দিয়ে একটা গ্রাফ দিয়ে দিয়েছে। সবারই তো একই সলিউবিলিটি টেম্পারেচার, ঠিক আছে? প্রথমেই দেখলাম, চল আমরা এটা দেখি, ক্যালসিয়াম সালফেট, এটা সুপার ইম্পর্টেন্ট, এন্ড দিস পার্টিকুলার গ্রাফ শুড বি ইন ইউর ব্রেন এট এনি পয়েন্ট অফ, এইখান থেকে কোশ্চেন ডাইরেক্ট। এই গ্রাফটা রিপ্রেজেন্টেশন তুমি মুখস্থ করে রেখে দিয়েছে কোন সলটা কোনখানে গেছে, ঠিক আছে? এটা থ্রু আউট দ্য টাইম ইউজ হবে, থ্রু আউট দ্য টাইম, মানে 11 হোক 12 হোক যেখানে, বুঝতে পেরেছিস? চল, ক্যালসিয়াম সালফেট, দেখ তো ক্যালসিয়াম সালফেটের গল্পটা কি? 0 থেকে এরম হয়ে আস্তে আস্তে বেড়েছে, তার মানে 60 ডিগ্রিতে ওর সলিউবিলিটি সব থেকে হাইয়েস্ট, ওর সলিউবিলিটি সব থেকে হাইয়েস্ট, ঠিক কিনা? তারপরে কি হয়ে গেছে? কমে গেছে। আমরা এখান থেকে কি ইন্টারপ্রেট করতে পারি? যে ক্যালসিয়াম সালফেট একটুখানিতেই জিনিসটাকে কি করে দিচ্ছে? স্যাচুরেট করে দিচ্ছে, তাই কি না? তাই একটুখানি অ্যামাউন্ট লেগেছে, বুঝতে পারলি? ক্লিয়ার কি ক্লিয়ার না? নেক্সট, পটাশিয়াম সালফেট আস্তে 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 কি হচ্ছে? গ্র্যাজুয়াল রাইজ করেছে, কি করেছে? হালকা গ্র্যাজুয়াল রাইজ, বুঝতে পারলি? ওকে, নেক্সট এইটা পটাশিয়াম নাইট্রেট কি করেছে? এক্সপোনেনশিয়াল রাইজ করেছে, মানে চোঁচো করে উঠে গেছে একদম, বুঝতে পারলি? বুঝতে পারলি? টেম্পারেচার বেশি বাড়াতে হয়নি, ও এইটুকু টেম্পারেচারে এত সলিউবিলিটি দিয়ে দিয়েছে, ঠিক আছে? যেখানে পটাশিয়াম সালফেটের কত টেম্পারেচার লেগেছে? তার 100-এও ওইটুকু সলিউবিলিটি দিয়েছে 20, বুঝতে পারলি? ওয়ারাস পটাশিয়াম নাইট্রেট 60 ডিগ্রিতে কত সলিউবিলিটি দিয়েছে? প্রায় 100 সলিউবিলিটি দিয়েছে, বুঝতে পেরেছিস? এই হচ্ছে গল্প, নাথিং মোর, ঠিক আছে? সিম্পল, এটা নিয়ে হাতি ঘোড়া প্রচুর করে ফেলবে স্কুলে, ঠিক আছে? চল দেখে নি। Substance like sodium nitrate, potassium bromide, etc. So considerable increase in their solubility with the rising temperature, ঠিক আছে? এই তিনটে एग्जांपल দেবে, যে বলো তিনটে সলিড ফরম্যাট অফ সলিউট যারা জলের সাথে কনসিডারেবল, সব পটাশিয়াম বা সোডিয়াম, কারণ তারাই তো কি ক্যাঙ্গারু নেভার ক্যান ম্যারি অলজেব্রা, মনে আছে তো? এইখানে এই যে ক্যাঙ্গারু নেভার ক্যান ম্যারি অল, তা এই দুটোরই প্রচন্ড ভাবে জলে সলিউবল, কেন? কারণ দে আর ভেরি ভেরি অ্যাক্টিভ, তারা প্রচন্ড লেভেলে, বুঝতে পেরেছিস? ওকে, দেখ এই দুটোরই কিন্তু গ্রাফটা দিয়ে দেয় কাকা, এদিকে দেখ, এই তিনটে গ্রাফ দিয়ে দেয়, সলিউবিলিটি অফ KNO3 ইন গ্রামস, সলিউবিলিটি NaNO3 ইন গ্রামস, 40 ডিগ্রিতে কম্পারিজন করেছে KNO3 আর সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম। 40 ডিগ্রিতে কতটা লাগে? 63। 40 ডিগ্রিতে NaNO3 কতটা লাগে? 105। 50 ডিগ্রিতে কতটা লাগে? 84। 50 ডিগ্রিতে কত লাগে? 114। সলিউবিলিটি বেড়ে গেছে। 60 ডিগ্রিতে এস সলিউবিলিটি 108, আর ও সলিউবিলিটি 124, বুঝতে পারলি? তুই দেখ তো এই গ্রাফটা একবার প্লট করলে 60 এইটা এরকম হবে না গ্রাফটা? কিন্তু এর গ্রাফটা কিরকম হবে? কাছাকাছি 105, 114, 124, কিন্তু এর গ্রাফটা দেখ 63, 84, 108, 63, 84, 108, বুঝতে পারছিস? মানে পুরো হুড়গো উঠবে। ক্লিয়ার হলো কি হলো না? আন্ডারস্টুড? Solubility of sodium chloride increase only with a little increase in the temperature, মানে একটু বাড়ালেই সোডিয়াম ক্লোরাইড, আরে নুন দেখিস তো, নুন জলে ঢেলে তো গুলে যাবে ইমিডিয়েটলি, একটুখানি টেম্পারেচার বাড়িয়ে দিবে, হ্যাঁ কি না? ঠিক আছে, চল solubility curve of, দেখ solubility curve of hydrated calcium sulfate, খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষা। So that there is a decrease after attaining a certain temperature in their solubility with further rise in temperature, এটা তোরা গ্রাফ থেকে আরামসে এক্সট্রাপোলেট করতে পারবি কি পারবি না? যদি what happened to calcium sulfate, কি লিখবি? That the solubility keep on increasing up to 60 degrees Celsius, and after that the solubility decrease on rising the temperature, বুঝতে পারলি? এই সিম্পল, এর বাইরে কিছু নেই, ঠিক আছে? তোকে বলবে যে বলো পটাশিয়াম সালফেটের কি রকম তুমি গ্রাফ দেখতে পাচ্ছ, তুই বলবি পটাশিয়াম সালফেটের একটা গ্র্যাজুয়াল গ্রাফ দেখতে পাচ্ছি, তার মানে উইথ দ্য গ্র্যাজুয়াল ইনক্রিজ অফ টেম্পারেচার the solubility also gradually increase but not that much, ঠিক আছে?
বাট পটাশিয়াম নাইট্রেট যদি জিজ্ঞাসা করে হোয়াট হ্যাপেন টু পটাশিয়াম নাইট্রেট উইথ আ ভেরি লিটল রাইজ ইন টেম্পারেচার ইটস সলিবিলিটি ইনক্রিজ এট আ হায়ার রেট। বুঝতে পারলি? সিম্পল, এইগুলোই কোশ্চেন। ঠিক আছে, সলিবিলিটি কার্ভস মানে এইগুলোই কার্ভ। এটা তুই বলবি, এবার তুই বলবি যে স্যার এটা তো স্ট্রেট লাইন লেখা আছে, কার্ভ কোথায়? ঠিক আছে, এগুলোকে কার্ভ। এরকম হ্যাঁ, এরকম না ব্যাপারটা, এই সোজা লাইন গুলোকেও বলে সলিবিলিটি কার্ভ, সলিবিলিটি গ্রাফ, সলিবিলিটি লাইন, সবই। আচ্ছা, anomalous solubility. What do you mean by anomalous solubility? Anomalous মানে কি? পাগলা। anomalous মানে কি? পাগলা। পরেরটা বলতে পারতাম, বলিনি। anomalous মানে কি? পাগলা। যেমন জল পাগলা মার্কা বিহেভিয়ার করে। 4 ডিগ্রিতে সব থেকে হাইয়েস্ট ডেন্সিটি, তারপরে আস্তে আস্তে ডেন্সিটি কি হয়ে গেল? কমে গেল, দিয়ে ভেসে উঠে চলে গেল। তাই তো আমরা কি জানি, টেম্পারেচার যত কমবে জিনিসটা তত ভারী হবে, ভারী হবে, ভারী হবে। জলও হচ্ছিল, যত টেম্পারেচার কমছে ভারী হচ্ছে, ভারী হচ্ছে, ভারী হচ্ছে, ভারী হচ্ছে, ভারী হচ্ছে, ডেন্সিটি বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, 4 ডিগ্রি অবধি বাড়লো ডেন্সিটি। তারপর যত আরো টেম্পারেচার কমাচ্ছি কি হচ্ছে, ডেন্সিটি হালকা হয়ে যাচ্ছে, ডেন্সিটি কমে যাচ্ছে, দিয়ে হালকা হয়ে গিয়ে উঠে চলে। তাহলে অ্যানোমালাস বিহেভিয়ার মানে কি? অ্যানোমালাস বিহেভিয়ার মানে কি? পাগলা বিহেভিয়ার। ঠিক আছে, যেরকমটা কে করলো আমাদের Na2SO4.10H2। ঠিক আছে, গবলার সল্ট সুপার ইম্পর্টেন্ট, গবলার সল্ট। ঠিক আছে, চল, solubility curve of Na2SO4 rises till it reach 32.8 degrees Celsius। কোথা 32.8 অবধি কি হয়েছে? বেড়েছে। ঠিক আছে, and then it falls slightly. This is because Na2SO4 is a hydrous below 32.3 and anhydrous above it। বুঝতে পারলি? হাইড্রাস কত অবধি? জল আছে কত অবধি? 32.8 অবধি। জল নেই কোথায় অবধি? এরপরে। বুঝতে পারলি? দিয়ে আবার একটু পর থেকে আবার বাড়তে শুরু করে। হ্যাঁ, অ্যানোমালাস বিহেভিয়ার। ঠিক আছে, এইটা তোকে কোশ্চেন দেবে যে কেন Na2SO4 সলিউশন এরকম ভাবে একটা কার্ভ দেয়, কারণ এর আগের অবধি জল আছে, এরপর থেকে কি হচ্ছে? জল নেই, অ্যানাইড্রাস হয়ে যাচ্ছে, সলিবিলিটিটা বেড়ে যাচ্ছে। বুঝতে পারলি? ক্লিয়ার? এটা খুব কোশ্চেনটা করে। কিচ্ছু মুখস্থ কেন, মুখস্থ কেন বলবি? গবলার সল্টটা খালি মনে রাখবি, ফর্মুলা মনে রাখতে হবে না। আরে না স্যার, কত ডিগ্রি সেলসিয়াস বাড়ছে? তোকে বলে দেবো, ওটা গ্রাফ দিয়ে দেবে, তোকে গ্রাফে লিখে দেবে যে এইটা 32.8, এখানে লিখে দেবে এক্স, দিয়ে বলবে এক্স লিখে দেবে তো লাগবে না? এদিকে দেখ। হ্যাঁ, এগুলো লাগবে না তো? কিগুলো? টেবিলগুলো লাগবে না? টেবিল লাগবে না, টেবিল লাগবে না, তোকে খালি এই রকম দেবে, তোকে এই গ্রাফ দিয়ে দেবে, দিয়ে বলবে এই গ্রাফের মধ্যে দুটো সল্ট দিয়ে দেবে, বলবে বলো সল্টটা কিরকম বিহেভিয়ার করেছে উইথ টেম্পারেচার, এরকম। বুঝতে পারলি? নেক্সট, এবার তোকে যদি বলে যে একটা গ্রাফ বানাও, তো বানাবি। একটা গ্রাফ মানে একটা টেবিল বানাও, তো বানাবি। এখানে প্লট করে করে বানাবি যে 20 ডিগ্রিতে, এটা দেখ না, নিজেই দেখ না, ভালো করে বুঝছি। তো দুটোকে আমি নিয়ে নিলাম, ওকে, দুটোকে আমি নিয়ে নিলাম, দাঁড়া। পটাশিয়াম সালফেটকে নিয়েছি, আর ওপরে কি আছে? সোডিয়াম নাইট্রেট বলে না, ঠিক আছে, ওপরে একদম টপটা পটাশিয়াম নাইট্রেট। তাহলে দেখ 20 ডিগ্রিতে আমি যদি বলি যে 20 ডিগ্রিতে কি হচ্ছে, এটা কত? 10, আর এটা কত? 20, হ্যাঁ কি না? তাহলে 10 ডিগ্রি সেলসিয়াসে পটাশিয়াম সালফেট কততে আছে? ওই 9 সলিবিলিটি। কিন্তু 10এই এর কত সলিবিলিটি আছে? 12। বুঝতে পারলি কি বলো? 10 ডিগ্রি সেলসিয়াসে পটাশিয়াম সালফেটের সলিবিলিটি আছে 9, 10 ডিগ্রি সেলসিয়াসে পটাশিয়াম এই সোডিয়াম কি আছে ওটা? পটাশিয়াম নাইট্রেটের আছে 12। এরকম করে একটা গ্রাফ বানাতে দিতে পারো। আবার বললো 40 ডিগ্রিতে কত আছে? 40 ডিগ্রিতে দেখতে পেলি তুই একটু বেড়েছে, ধর বললি 12, আর 40 ডিগ্রিতে এই মালটা বললি কত? ওই 58, 56 এরকম যাবে। তো এইরকম ভাবে একটা সিম্পল গ্রাফ যে কার কত আছে, দুটো কম্পেয়ার, যে at given temperature 40 ডিগ্রি what is the solubility of sodium potassium sulfate, গ্রাফ টেনে বলে দিবি। at 40 ডিগ্রি what is the solubility of potassium nitrate, গ্রাফ টেনে বলে দিবি। ঠিক আছে, এইরকম ভাবে কোশ্চেনটা।
ওকে, এটা ওই একই দেবে যে এখানে একটা 32.8 দিয়ে দেবে, এখানে এক্স লিখে দেবে। বলো সল্টটার নাম কি? গবলেট সল্ট। তারপরে কি এই বিহেভিয়ারটাকে কি বলে? অ্যানোমালাস বিহেভিয়ার। কেন এটা হচ্ছে? কারণ আগে কি থাকে? হাইড্রেটেড, তারপরে হয়ে যায় অ্যানোমালাস। গল্প শেষ। 3 নাম্বার, solubility curves can be used. solubility curve কি জন্য ইউজ করা হয়? আসে, ঠিক আছে। কেন ইউজ করা হয়, কি জন্য ইউজ করা হয়? সুপার ইম্পর্টেন্ট এন্ড ইট উইল কাম। ঘুমোচ্ছিস কি রে? না দেখছিস না? তুই কি রাত্রিবেলা ঘুমোসনি? আমি 2 ঘন্টা ঘুমিয়েছি। এই ডিটারমাইন্স দ্য solubility of a substance at a particular, তার আগের দিন সারাদিন হসপিটালে দেখেছি। টু ডিটারমাইন দ্য solubility of a substance at a particular temperature, আমরা আরামসে বুঝতে পারি যে কত টেম্পারেচারে কতটা সলিবিলিটি হচ্ছে, একটুখানি গ্রাফ দেখে বললাম, সেটা ডিটারমাইন করতে পারি। সেটা আমি, তুই বলবি স্যার আমি কেন ডিটারমাইন করবো? কারণ তুই ইন্ডাস্ট্রি খুলিসনি। যেদিন ইন্ডাস্ট্রি খুলবি বুঝতে পারবি কি দরকার, ঠিক আছে? তার দরকার, কারণ জলকে একটু বেশি গরম করে ফেললেও খরচা বেশি, গ্যাস ফুটবে না, তাই জন্য। ঠিক আছে, ও 40-এই ফোটাবে, ওইটুকুতেই ও গলে যায়, আমি ওর বেশি ফোটাবো। 40 ডিগ্রি লাগবে। To find the effect of cooling on hot solution at different substance. For example, when a saturated solution is prepared at 40 degrees Celsius and then is cooled at 15 degrees Celsius, some salt get crystallized out. ঠিক আছে, 40 ডিগ্রিতে হিট হয়ে গেল, 15 ডিগ্রিতে তাহলে ক্রিস্টাল। solubility determination নেই আমাদের, এই যে determination solubility of a solute not in syllabus. ওকে, এখন পড়তে হবে না। পাঁচটা এইবার যেটা পড়তে যাব এটা টোটাল ইম্পর্টেন্ট। এফেক্ট অফ প্রেসার এন্ড টেম্পারেচার, solubility of gas in water. solubility of gas, কিচ্ছু না, সিম্পল একটা জিনিস আছে। চল আমি একটু আসি আমার একটা জায়গায়। হ্যাঁ সাব্বাস, আগে পিছনে একটা সেই ইন্ডিয়া ফ্ল্যাগের ওয়াটার মার্ক থাকতো। এবার হয়ে গেছে। চল, বলছে যে গ্যাস কিভাবে, গ্যাস গ্যাস কিভাবে নিজের নেচারটা, বিহেভিয়ারটা চেঞ্জ করে উইথ প্রেসার এন্ড উইথ টেম্পারেচার। ওকে চলো, তাহলে কি এইটা তো ভুলভাল। বিহেভিয়ার অফ কার গ্যাস, WRT মানে উইথ রেসপেক্ট টু, কি? উইথ রেসপেক্ট টু গ্যাস একটা জলের মধ্যে কিভাবে বিহেভ করে উইথ রেসপেক্ট টু প্রেসার, উইথ রেসপেক্ট টু টেম্পারেচার। ঠিক আছে চলো, নাম্বার 1 প্রেসার দিয়ে দেখছি আমরা। ওকে চল, এইখানে কি আছে? জল আছে, এর মধ্যে কি আছে আমি আঁকছি, গ্যাস পার্টিকেল। ওকে, ওপরে একটা দিয়ে দিয়েছি পিস্টন, কি দিয়ে দিয়েছি? পিস্টন। পিস্টনটা ওপর থেকে চাপ দিচ্ছি, কি দিচ্ছি? চাপ। যেই চাপ দেবো এই গ্যাস পার্টিকেল গুলো কাছাকাছি চলে আসবে, তাহলে সলিবিলিটি বাড়লো না কমলো? বাড়লো, আরো বেশি খুলে যাচ্ছে তো। মানে ধর অনেকটা গ্যাস একসাথে একসাথে দিয়ে তুই প্রেসার দিয়ে চাপলে তো ওর ভেতরে ঢুকে যাবে, ঠিক কি না? বুঝতে পারলি কি বললাম? বল। আমি পড়াচ্ছি এখন, ভিডিও করছি আগে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বুঝতে পারলি কাকা? তাহলে কি প্রেসার বাড়লে গ্যাসের সলিবিলিটি জলের মধ্যে বাড়ছে। ওকে নেক্সট, কন্ডিশন 2, ধর এই পিস্টনটা তুই আস্তে আস্তে কি করে নিচ্ছিস? তুলে নিচ্ছিস, মানে প্রেসারটা রিলিজ করছিস। এখানে পিস্টনটা চাপ দিয়ে কি বাড়ালি? প্রেসার বাড়ালি। প্রেসার বাড়ালি হবে, প্রেসার বাড়ালি। আর পিস্টনটা কোথায় আসছে? নিচের দিকে। পিস্টনটাকে কি করছিস? চাপছিস, তার মানে প্রেসার বাড়ছে। যত প্রেসার বাড়ছে গ্যাসের সলিবিলিটি ইনসাইড দ্য লিকুইড কি হচ্ছে? বাড়ছে। ঠিক আছে নেক্সট, তুই ধর পিস্টনটা এরকম চাপছিলি, ছেড়ে দিলি, ঠিক আছে? তাহলে আস্তে আস্তে পিস্টনটা কি হয়ে আসছে? উপরের দিকে উঠে আসছে।
তত গ্যাসগুলো উপরের দিকে উঠে আসছে, সলিবিলিটি কমে যাচ্ছে। বুঝতে পারলি? তাহলে গ্যাসের ক্ষেত্রে প্রেসার বাড়ালে সলিবিলিটি বাড়বে, প্রেসার কমালে সলিবিলিটি কমবে। বুঝতে পারলি? সো দে আর ডাইরেক্টলি প্রপোর্শনাল। আন্ডারস্টুড? সো উইথ প্রেসার গ্যাস কি ডাইরেক্টলি প্রপোর্শনাল। হলো? বাড়লে বাড়বে, কমলে কমবে। নেক্সট ইজ কামিং টু টেম্পারেচার। অলরেডি টেম্পারেচারের গল্পটা আগে বলে দিয়েছি। এদিকে দেখ, সলিবিলিটি এখানে কি আছে, গ্যাস মলিকিউল, ইয়েস অর নো? নিচের দিকে কি করে দিয়েছি, আগুন জ্বালো। ঠিক আছে, যেই আগুন জ্বালে দিয়েছি কি হয়ে গেছে, গ্যাস মলিকিউল গুলো ছটফট করতে শুরু করে দিয়েছে, কাইনেটিক এনার্জি বেড়ে গেছে। যেই বেড়ে গেছে এরা কি করতে শুরু করবে, বেরোতে শুরু করবে। তাহলে উইথ টেম্পারেচার দ্য সলিবিলিটি উইল ডিক্রিজ, আর উইথ লোয়ার টেম্পারেচার দ্য সলিবিলিটি উইল ইনক্রিজ। ঠিক আছে, তাহলে টেম্পারেচারের সাথে কি ইনভার্সলি প্রপোর্শনাল, বাড়লে কমবে, কমলে বাড়বে। ঠিক আছে, তার মানে সলিবিলিটি অফ দ্য গ্যাস উইল ডিক্রিজ উইথ increasing temperature, solubility of the gas will decrease in temperature, so they are inversely proportional. কিন্তু গ্যাসের জায়গায় যদি ইমিডিয়েটলি আমি বসাই, এই গ্যাসটাকে কেটে দিয়ে সলিড বসাই, সলিড বসাই, প্রেসার দিলে সলিড কি হবে, বাড়বে। প্রেসার কমালে সলিড, টেম্পারেচার বাড়ালে সলিড, টেম্পারেচার কমালে সলিড। চল, with gas, an increase in pressure on the surface of the increase the solubility of the gas in water. ঠিক আছে, কি এটা না প্রবলেম নেই তো, বললাম তো। হ্যাঁ ঠিক আছে, ওয়াও, ইয়েস, চল না নেই। At a given temperature, the mass of a gas dissolved in a fixed volume of liquid is directly proportional to pressure on the surface of the liquid. ঠিক আছে, ওপরে কতটা চাপ আছে, চাপের অনুযায়ী গ্যাস কতটা ডিজলভ হবে সেটা বুঝি। এই যে কোকা কোলার বোতল বা সফট ড্রিঙ্কের বোতল, সফট ড্রিঙ্কের বোতলটাকে ডিজাইনটা এমন ভাবেই করা হয় যেন ভেতরে যে গ্যাসটা আছে সে চাপের মধ্যে থাকে। এই বোতলের ডিজাইনটাই এরকম ভাবে করা, অন্য ডিজাইনে তো করতে হবে, কিন্তু ডিজাইনটা দেখবি ওরকমই। ওপরের দিকের মুখটা ছুঁচ, মাঝখানে অনেক বিটস আছে, মাঝখানে পেটটা এরকম পাকা, ওপরের দিকটা মোটা, তারপর আবার একদম মুখের দিকটা সরু। তাহলে কি সেমি সেমি কাইন্ড অফ থাকে না? কেন থাকে? কারণ তারা প্রেসারটাকে কন্টিনিউ চাপ রাখতে চায়। চাপ রাখলে কি হবে, চাপ রাখলে কি হবে, জলদি বলে, জলদি বল। যত প্রেসার থাকবে তত কি হবে, সলিবিলিটি বাড়বে। তাই জন্য জিনিসটাকে ওরকম ভাবেই রাখা। ঠিক আছে, এই জায়গাটা এই কোশ্চেন আসবে, এটা থেকে, এটা থেকে কোশ্চেন আসবে। For example, the solubility of the carbon dioxide water under normal atmospheric pressure is rather low, but when the water surface is subjected to high pressure, যদি সেই ওয়াটারটাকে হাই প্রেসারের উপর সাবজেক্ট করি তখন কি হবে, আর লট অফ মোর CO2 গ্যাস ক্যান বি ডিজলভড। মানে আমি চাপ দিচ্ছি তো, তাও এদিক ওদিক থেকে ঢেলে এনে বুঝতে পারলি। এন্ড ইটস সিন ইন কেস অফ কি সোডা ওয়াটার। সোডা ওয়াটার কিছুক্ষণ পরেই দেখবি আর ভালো টেস্ট করে না, কেন? প্রেসারটা তো রিলিজ করে দিচ্ছিস, প্রেসারটা তো রিলিজ করে দিয়েছিস, কিছুদিন রাখার পরে দেখবি আর ভালো টেস্ট করে। ঠিক আছে, যদি তুই গরমে রাখিস, যদি তুই গরমে রাখিস তখন ভালো টেস্ট করবে। কেন 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 গরমে রাখলে ভালো টেস্ট করবে না, আগে বল। প্রেসারটা রিলিজ হচ্ছে, গ্যাসটা বেরিয়ে যেতে চাইছে। বুঝতে পারলি? On opening the soda water bottle, the dissolved gas rapidly bubbles out and since the pressure of the surface is suddenly decreases. ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন কি কি আসতে পারে, কেন ভালো টেস্ট করে, আর নাম্বার 2 কেন উপর দিকে উঠে আসে, কেন উপর দিকে উঠে আসে। দেখ, বোতলটা তো এরকম, এইখান থেকে যেই তুই ছিপিটা খুলে বাইরের দিকে সরিয়ে দিলি, তাহলে এই জায়গাটা প্রেসারটা কি হয়ে গেল, হালকা। তাহলে ইট উইল গো ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, তাই জন্য এটা বেরিয়ে আসছে। যদি বড় হতো আসতে কম কম বেরোতো, বুঝতে পারলি, অনেকটা সার্ফেস জুড়ে বেরোতো, কিন্তু কম তো করতে পারবে না, কারণ বোতলের ডিজাইনটাই ওরকম ভাবে করা হয়েছে যাতে প্রেসারটা ইনবিল্ট থাকে। ঠিক আছে, টেম্পারেচার, an increase in temperature, an increase in temperature with cause decrease in solubility of the gas, অলরেডি বললাম। তার মানে কোকা কোলার বোতল, স্প্রাইটের বোতল, সফট ড্রিঙ্কের বোতল বা এনি ডিজলভড অ্যামাউন্ট অফ গ্যাস যদি তুই এতে রাখিস, সলিবিলিটি কি হবে, কমে যাবে, মানে গ্যাস বেরিয়ে যাবে, গ্যাস আর তাতে বেশি থাকবে না। বুঝতে পারলি কি বললাম, তাতে বেশি আর কিছু গ্যাস থাকবে। ক্লিয়ার? বুঝতে পারলি কি হলো, সিন্স নো ওয়াটার। আচ্ছা, তার মানে আমি যদি এক বাটি জল ছাওয়াতে রাখি আর এক বাটি জল রোদে রাখি, কার মধ্যে মাছ বেশিক্ষণ বাঁচবে? কেন?
কারণ অক্সিজেন বেরিয়ে যাবে রোদে রোদে যখন পড়ছে অক্সিজেন বেরিয়ে যাবে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, ডিজলভ কার্বন ডাইঅক্সাইড হোয়াট এভার দ্য গ্যাস ইজ সেটা বেরিয়ে যাচ্ছে। কিন্তু যখন ছাওয়াতে আছে তখন তো অক্সিজেন বেরোতে পারছে না, সেইটা ছিল তাই জন্য মাছ বেশি খাবে ওখানে, বুঝতে পারলি? ভালো করে ঘুরতে ঘুরতে, বুঝতে পারলি কি বলি? And decrease in temperature of water increase the solubility of the gas. Okay, this is why chilled drink bottle gives out less fizz. বুঝতে পারলি? মানে যখন একদম চিল থাকে দেখবি করে ওঠে না খুব। স্যার আচ্ছা বরফ পানি দিয়ে যদি কোল্ড ড্রিঙ্কসটা খাই তখন না খাবে না বরফ পানি দিয়ে কোল্ড ড্রিঙ্কসটা খায়, হ্যাঁ ফ্রিজ থাকলে থাকবো না, কিন্তু ঝাঁঝালো ব্যাপারটা তো নেই, কি করে বাইরে যাচ্ছে? চিল করে দিই তো চিল করে দিচ্ছি মানে তুই বরফ বানালিস, চিল করা মানে তো ঠান্ডা, চিল চিল চিলাম করে দিচ্ছি। ক্রিস্টাল এন্ড ক্রিস্টালাইজেশন, ক্রিস্টালাইজেশন মানে কি, ভেতরে যে পার্টিকেল গুলো আছে সেইগুলো পাথরের মতো ক্রিস্টাল করবে, সেটাকে নিচে ফেলবে, ঠিক আছে? সরি, আর ক্রিস্টাল ইজ কি কি সলিড? হোমোজিনিয়াস সলিড। কেন হোমোজিনিয়াস? কারণ সেই মালটা ভেতরে ছিল, চিনিটা আখের রসের ভেতরে আছে কিন্তু বুঝতে পারছিস না। যখন ক্রিস্টাল বানাবি তখনই একমাত্র প্রেসিপিটেট করবে আর তখনই তুই বুঝবি, বুঝতে পারলি? দ্যাটস ওয়াই এটা কি সলিড? হোমোজেনিয়াস সলিড অফ ডেফিনিট জিওমেট্রিক শেপ। অনেক কিছু শেপ হতে পারে, পলিগন হতে পারে, হেক্সাগন হতে পারে, মাল্টিপল ক্রিস্টাল টাইপ শেপ হতে পারে, ডায়মন্ড কাটিং হতে পারে, অনেক কিছু হতে পারে। It has symmetrically arranged smooth plane surfaces which meet forming the sharp edges. ঠিক আছে? সারফেস একদম চক 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 করে না, দেখিস? হ্যাঁ হ্যাঁ। Crystallization is a process by which the crystals of a substance are obtained by cooling a hot saturated solution. মানে ইমিডিয়েট, মানে চিনির দোকান, চিনির কারখানা চিনি কিরকম করে তৈরি হয়? আগে আখের রসটাকে ফোটায়, তেলে স্যাচুরেট করে, ঠিক আছে? আদার কেমিক্যাল মিশিয়ে চিনি মিশিয়ে এটা ওটা মিশিয়ে আগে স্যাচুরেট করবে, গরম করার পর ইমিডিয়েট ঠান্ডা করবে, সেই ঠান্ডা করে ফাট করে প্রেসিপিটেট করবে, ঠিক আছে? ইমিডিয়েট প্রেসিপিটেট পড়ে, আর যেগুলো প্রেসিপিটেট করলো সেগুলোই কি, সেইগুলোকে এবার একটা স্তরের মতো করলো, স্তরটাকে বাইরে বার করলো, নিয়ে কাটলো, এদিকে ওদিক সেভ করলো, স্কোয়ার শেপ বানালো। ক্রিস্টাল শেপ ওই পুরোটাই কাটে ওরকম করে শেপ করে, ওটা ক্রিস্টাল না, ওটা শেপ। ক্রিস্টাল যেটা নিচে মেশিন আছে অ্যাটম কেটে দিচ্ছে, অ্যাটমকে কেটে ফেলছে, অ্যাটমের ক্রিস্টাল কাটে তো নাহলে ওইগুলো পেয়েছিস কত দেখবি? অ্যাটমের মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রন করতে গেলে কি অ্যাটম কেটে ফেলছে পাগল, ওটাকে বম্বার্ডমেন্ট করিয়েছে, ওর ভেতর অরবিটাল খুঁজেছে পাগল। আরে আরে ভাই, আরে সাব অরবিটাল পার্টিকেল, পজিট্রিনো নিউট্রিনো এইগুলো ওর ভেতরে আছে, আবার নিউট্রনের ভেতরে। হ্যাঁ, all crystal, এই এদিকে আয়। All crystal of a pure compound are of similar shape, but those of different compound may have different shapes. Some shape of the crystal are cubic. NaCl এর কি ক্লাস? NaCl এর কি কিউবিক, এটা মাথায় রাখবি। NaCl এর কিউবিক, কিউব মানে সব দিক সমান, কিউব, কিউবয়েড মানে তিন দিক আলাদা আলাদা। কি করে মনে রাখবি? CUBOID, তিন দিক আলাদা আলাদা, ঠিক আছে? বুঝেছিস? তিনটা সিলেবাস ওকে, চলো এটা হয়ে গেল। অনেক অনেক কটা শেপ আছে, ঠিক আছে? শেপ গুলো লিখতে দেবে না কিন্তু দেখতে দেয়, মানে এইগুলোকে কি বলে ক্রিস্টাল, ঠিক আছে? তো তো এবার 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 একটা কথা বলে দিই, NaClটা মনেই থাকবে ক্রিস্টাল, রম্বিকটা CuSO4 FeSO4 এগুলো করে নিবি, প্রিজম্যাটিকটা খুব আসে, আর NaClটা খুব আসে, এই দুটো আছে, ঠিক আছে? এই দুটো, এইটা এইটা, ওকে? সলভেন্টের তো একটাই আছে ইউনিভার্সাল সলভেন্ট আচ্ছা, ন্যাচারালি অকারিং দুটো ক্রিস্টাল করে নিবি, রেড কালার রুবি, মার্কিউরি, এই ডায়মন্ড, এইগুলো, ঠিক আছে? ল্যাবরেটরিতে কিভাবে ক্রিস্টাল বানাতে পারবি দেখ, বাই কুলিং আ হট স্যাচুরেটেড সলিউশন, বাই স্লো ইভাপোরেশন, বাই কুলিং আ ফিউজ মাস, বাই সাবলিমেশন। সাবলিমেশন মানে কি দেখ, একটা জিনিস করলি, একটা জিনিস সলিড ছিল, যেটাকে তুই ভেপার বানালি, ভেপারটাকে ইমিডিয়েট কুল করে দিবি ক্রিস্টাল থেকে, বুঝতে পারলি? মানে নিচে একটা ধর টেস্ট টিউব,
টেস্ট টিউবের মধ্যে জিনিসপত্র আছে, এখান থেকে তুই কি করলি, ভেপারটা বানালি, ভেপারটা বানিয়ে ওপরে একটা ইমিডিয়েট -90°C একটা টেম্পারেচার রেখে দিচ্ছিস। তাহলে যেই ভেপারটা গেল এখানে ইমিডিয়েট কি ক্রিস্টাল, এবার ক্রিস্টালটাকে চেঁচে নিলি, চেঁচে বাইরে বার ক্রিস্টাল তৈরি ক্লিয়ার, ক্লিয়ার হলো কি হলো না? চলে এসছে ভগবান জায়গা, ক্লাস 8-এও ছিল আবার এসছে, ক্লাস 8-এও ছিল আবার একবার এসছে, and this table is again super important, again super important। এর মধ্যে যেগুলো ক্লাস 8-এ পড়েছিস খুব কম দেয়, লভার সল্টটা ইম্পর্টেন্ট, গ্রিন ভিট্রিয়ল, প্লাস্টার অফ প্যারিস, এপসম সল্ট, একদম চোখের মনিয়ে গিয়ে, ঠিক আছে, প্লাস্টার অফ প্যারিস, গ্রিন ভিট্রিয়ল, গবলার সল্ট, এপসম সল্ট, ঠিক আছে। পেজ নাম্বার 49, সুপার সুপার ইম্পর্টেন্ট এইগুলো, এইগুলো দিয়েই দেবে কিন্তু তোকে, এইগুলো দিয়ে দেবে, এইটা দিয়ে দেবে, দিয়ে বলবে কেমিক্যাল নাম লেখ, ফিউজ মানে যার মধ্যে সবকিছু আছে সেটাকে কুল করি, ফিউজ অনেক কিছু, মানে চিনি, নুন, আটা, জল, এটা ওটা সব করা, এটা দেখ, এটা টেবিলটা দেবে, দিয়ে বলবে কমপ্লিট দ্য টেবিল, দিয়ে বলবে কি কমপ্লিট দ্য টেবিল, এখানে একবার ফর্মুলা লিখে দেবে, এটা ফর্মুলা লিখে দিল, দিয়ে এখানে একটা ড্যাশ দিয়ে দিল, বললো হোয়াইট লেখ, এখানে একটা দিয়ে দিল এপসম সল্ট, এটা লেখ, এরকম দেবে, বুঝতে পারলি? ফর্মুলাটা দিয়ে দিলে তুই আরামসে লিখতে পারবি এইটা কেমিক্যাল নেমটা, ম্যাগনেসিয়াম সালফেট হেপ্টা মানে 7 হাইড্রেট, ঠিক আছে, মানে জল ভরা নুন, ঠিক আছে, মানে তার মধ্যে জল আছে, আর এইগুলো কি ক্রিস্টাল ফর্ম, এইগুলোই ক্রিস্টাল ফর্ম, মানে তার সাথে জল অ্যাটাচ, সিম্পল কি থাকে অ্যাটাচ, একটুখানি হিট দিলেই জলটা বেরিয়ে, একটু হিট দিলে কি হয়ে যাবে, জল বেরিয়ে যাবে। এই ধরনের সল্ট গুলোকে, মানে এই ওয়াশিং সোডা, যার যার সাথে এইরকম জল লেগে আছে, লাস্টের দিকে দেখ .H2 লেগে আছে না, এইগুলোকে বলি আমরা হাইড্রেটেড সল্ট, কি বলি, হাইড্রেটেড সল্ট, ওকে। সো এপসম সল্ট ইজ আ হাইড্রেটেড সল্ট, ইয়েস অর নো? বুঝতে পারলি? কারণ এপসম সল্টের সাথে কি লেগে আছে, 7টা H2 লেগে আছে। তারপরে FeSO4.7H2 কি, গ্রিন ভিট্রিয়ল, হাইড্রেটেড অর নট, হাইড্রেটেড। হাইড্রেটেড সল্টের অর্থটা কি, মানে তার মধ্যে কি লাগানো আছে, একটা জল অ্যাটাচ হয়ে আছে, সেটাকে কি বানাচ্ছে, ক্রিস্টালাইন বানাচ্ছে, ক্রিস্টাল বানাচ্ছে, জলটাই সলিড ফরম্যাটে গিয়ে ক্রিস্টাল বানাচ্ছে। হলো, এই যে সলিড ক্রিস্টাল ফরম্যাটটাকে আমরা একটু যদি ইভাপোরেট করি বা একটু হিট দিই, জলটা বেরিয়ে যাবে, থাকি না, জল বেরিয়ে যাবে, তখনই হয়ে যাবে এরা হাইড্রেটেড সল্ট টু অ্যানহাইড্রাস বা অ্যানহাইড্রেটেড সল্ট। জলটা যখন রিমুভ হয়ে গেল, জল বেরিয়ে গেল, তখন তাকে কি বলবো, অ্যানহাইড্রেটেড সল্ট, বুঝতে পারলি, অ্যানহাইড্রাস সল্ট। করছে তো, এই তো ক্রিস্টালাইন ফরম্যাটটা আছে তো, মানে সেই NaCl গুলো আমাদের নুনের বাষ্প করে তো, এক্ষুনি করবো আমরা, যে NaCl টা কেন নুন অ্যাবজর্ব করে, ওর মধ্যে ইম্পিউরিটি থাকে, ম্যাগনেসিয়ামের ইম্পিউরিটি থাকে, ক্যালসিয়ামের ইম্পিউরিটি থাকে, ওই ইম্পিউরিটি গুলো জল অ্যাবজর্ব করে, তো NaCl কিন্তু জল অ্যাবজর্ব করে না, বুঝতে পারলি, ওটাকে পিওর NaCl বলে, পড়ছি এক্ষুনি পড়ো, চল। NaCl, আমরা যে NaCl টা খাই বা টেবিল সল্টটা খাই, সেটা ফুললি পিওর নয়, তার মধ্যে কি থাকে, তার মধ্যে কি থাকে, MgCl থাকে, Ca থাকে, ঠিক আছে, ক্যালসিয়ামের ক্লোরাইড থাকে, ম্যাগনেসিয়ামের ক্লোরাইড থাকে, এরা জলটা অ্যাবজর্ব, তাই জন্য ওটা জল আছে, নালে অ্যাবজর্ব হবে না, পিওর NaCl কোনোদিন জল অ্যাবজর্ব করবে, ঠিক আছে, চল। এগেন ভেরি ইম্পর্টেন্ট থিং স্টার্টিং ফ্রম হিয়ার, আর এখান থেকে কোশ্চেন আছে আবার, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন মানে ক্রিস্টাল ফর্মটা হয় কেন, ওই জলটা কি হয়ে যায় চারিদিকে জমে, সিম্পল কথা, এটা জলটা কি হয়ে যায়, জমে যায়, দিয়ে ক্রিস্টাল তৈরি করে, দিয়ে একটা কাটিং এজ তৈরি করে, একদম সুন্দর সার বলতে, ঠিক আছে। সাম সলিড while crystallizing, that's super important এরিয়া এটা, সাম সলিড, কিছু সলিড যখন ক্রিস্টালাইজিং করছে আউট অফ দেয়ার সলিউশন, কম্বাইন্ড উইথ আ ডেফিনিট কোয়ান্টিটি অফ ওয়াটার, দেখতে পেলি, ধর একটা জলের মধ্যে এই একটা বালতি, বালতির মধ্যে এক্স আছে, এটা যখন ক্রিস্টাল ফর্ম, ধর গরম, এটাকে ঠান্ডা করে দিচ্ছে, এ যখন প্রেসিপিটেট করছে,
এই একানা প্রেসিপিটেট করে এই টোটাল সলিউশনের মধ্যে থেকে কিছু জল ওর মধ্যে চারিপাশে নিয়ে আসে এন্ড দ্যাট ফর্ম কি ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, মানে ক্রিস্টালাইজেশন তো হলো সেই পার্টিকুলার সলিডটা, কিন্তু কি নিয়ে হলো, জল নিয়ে হলো, and they become hydrated crystal, they become hydrated crystal বা জল ভরা ক্রিস্টাল। বুঝতে পারলি? তার মানে এই ক্রিস্টালাইজ সল্ট গুলোকে ইজিলি আমরা কি করতে পারি, টেম্পারেচার দিয়ে দেবো, সল্টটাকে দেবো, সল্টটা ইজিলি অ্যানাইডাস হয়ে যাবে, কি হবে, জল জল তো লেগে আছে চারিদিকে, তারপর ইভাপোরেট করলে জল বেরিয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, সল্টটা এমনি সল্ট হয়ে যাবে, অ্যানাইডাস সল্ট হয়ে যাবে। বুঝতে পারলি কি বললাম? দে আচ্ছা অফ ওয়াটার, they loosely held with water molecule along with the salt are known as water of crystallization or water of hydration। ঠিক আছে, water of crystallization মানে কি হলো, যে কিছু সল্ট বা কিছু পার্টিকুলার কম্পাউন্ড যখন প্রেসিপিটেট করে, যখন তারা ক্রিস্টাল তৈরি হয়, তারা একা ক্রিস্টাল হয় না, তারা কাকে নিয়ে ক্রিস্টাল হয়, জলটাকে নিয়ে ক্রিস্টাল হয়, and that is called water of crystallization। মানে এই ধরনের কম্পাউন্ড গুলোকে বা এই ধরনের সল্ট গুলোকে আমরা ইজিলি উইদাউট এনি ইস্যু আমরা অ্যানালাইজ করতে পারবো, কি পারবো, কারণ তার মধ্যে তো জল অলরেডি ভরে আছে, তাহলে ইভাপোরেট করলে সেই জল জিনিসটাকে ফুটিয়ে দিলে, গরম করে দিলে জলটা ফট করে বেরিয়ে যাবে, আর দে বিকাম কি সল্ট, অ্যানহাইড্রাস সল্ট। বুঝতে পারলি কি বললাম? The fixed amount of water that is associated with some compound which is an integrated part of the crystal structure is called water of crystallization। যেমন আগেটা দেখলাম 7H2O, দেখলাম তো, হাফ H2O CuSO4 এর জায়গায়, ঠিক আছে, FeSO4 এর জায়গায় যেমন 10H2O এরকম দেখলাম তো। তো এইগুলো কি একটা পার্টিকুলার অ্যামাউন্ট, মানে ওই একটা মলিকিউল ওই 10টা ওয়াটার মলিকিউলকে জোর করে দেবে দিয়ে একটা ক্রিস্টাল দিয়ে, ঠিক আছে। তো কারোর একটা ফিক্সড অ্যামাউন্ট, ওকে। চলো, this water of crystallization is in the loose chemical combination, মানে একদম অ্যাটাচ থাকে, সিম্পল কি ওয়াটারের গায়ে গায়ে মানে অ্যাডহেশন থাকে, অ্যাবজর্পশন, এটা মলিকিউলটা ক্রিস্টালটা এর গায়ে গায়ে জাস্ট অ্যাটাচমেন্ট, ঠিক আছে। তার 7টা আছে, কটা হলো, 1 2 3 4 5 6 7, 7টা মলিকিউল, ঠিক আছে, দিয়ে তৈরি হয়ে গেল কি FeSO4.7H2। তো আমরা যদি FeSO4 টাকে পিছন দিক দিয়ে গরম করে দিই, তাহলে এই 7H2 টা কি হবে, ইভাপোরেট করে বেরিয়ে যাবে, ঠিক কি না, দিয়ে এমনি সল্ট হয়ে যাবে। ক্লিয়ার হলো কি হলো না বল? ঠিক আছে, loose chemical compound and can be driven off as steam by heating of the crystal above কত 100 ডিগ্রি। কেন? কারণ তারা তো জল নিয়ে নেবে এসছে, আর জল কত তো ইভাপোরেট হয়ে বেরিয়ে যাবে 100তে, বাস 100তে ফুটি দিলেই তারা ডাই হবে। the vapor produced the vapor produced are condensed and liquid form is tested। ঠিক আছে, তাকে টেস্ট করে দেখা, এটাই ওর মধ্যেই ছিল, ওর প্রপার্টি নিয়ে এসেছি। the liquids give a positive টেস্ট অফ ওয়াটার, মানে ওটা যে জলই সেটা টেস্ট করেছে, দিয়ে দেখা গেল আচ্ছা হ্যাঁ তাহলে ওটা জলই ছিল। বুঝতে পারলি? আচ্ছা, তার মানে ওরা কোথা থেকে জল নেয়, ধর আয়রন, আয়রন আজকে রাস্ট হয়ে যাচ্ছে, তার মানে কি তারা ঠান্ডা হলে ক্রিস্টাল হয়ে যাচ্ছে, যেই ক্রিস্টাল হচ্ছে কাকে নিয়ে ক্রিস্টাল হয়ে যাচ্ছে, জলটাকে নিয়ে। তার মানে রাস্টের ভেতর থেকে কিছু একটা করে জলটাকে বাইরে বার করে সেই জলটা টেস্ট করা হয়েছে, টেস্ট করে দেখলো যে আচ্ছা তার মানে এটা জলই ওরা আছে। বুঝতে পারলি? In this process the crystal lose their water, এই যে গায়ে গায়ে যে জলগুলো ছিল সেগুলো কি করলো, লুজ করলো, and the salt become anhydrous, মানে জল ছাড়া তাকে anhydrous বলি, জল ভরা তাকে কি বলি, হাইড্রাস বা হাইড্রেটেড সল্ট। বুঝতে পারলি? all the water combined in the crystalline material is, এখানে কি বলবো, anhydrous। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো কি হলো না বল? সুপার ইম্পর্টেন্ট এন্ড কন্টিনিউয়াস কোয়েশ্চেন কামিং এভরি ইয়ার ফ্রম দিস পার্ট। experiment to show that hydrated copper sulfate মানে half H2O, মানে molecule half molecule of H2O, ঠিক আছে। hydrated copper sulfate contains water of crystallization, কত water of crystallization আছে, কিভাবে প্রুফ করব, দেখ একটা টেস্ট টিউবের মধ্যে কি নিয়ে নিয়েছি, কপার সালফেট নিয়ে নিয়েছি, কপার সালফেট কি নিয়ে নিয়েছি, ক্রিস্টাল, মানে এর মধ্যে কি জল ভরা সন্দেশ, কি এটা জল ভরা সন্দেশ, সন্দেশের জায়গায় সল্ট, ঠিক আছে, জল ভরা সল্ট, এইখানটা হিট করছি, মানে এই জায়গাটা টেস্ট টিউবের কি হট, কারেক্ট না, হট, এই জায়গাটা কি কম্পারেটিভলি কি কুলার, হ্যাঁ কি না, ঠান্ডা। এখান থেকে যেই হিট করছি জলগুলো তো বেরিয়ে আসছে, জলগুলো যেই এই জায়গাটাকে টাচ করছে ইমিডিয়েট কি হয়ে যাচ্ছে,
কন্ডেনসেশন। কন্ডেনসেশন হয়ে কি হয়ে যাচ্ছে, ড্রপস অফ ওয়াটার। সেই জলটাকে আমি এখানে একটা বাটি বসিয়ে কালেক্ট করে দিচ্ছি। কালেক্ট করার নিয়ে আমার পর আমি কি করলাম, টেস্ট করলাম, দিয়ে দেখলাম যে হ্যাঁ এইটা তাহলে জল। তাই বলবি স্যার কিভাবে জল টেস্ট করবো? জল টেস্ট করার জন্য একটা পেপার আছে, সেটাকে বলি কোবাল্ট ক্লোরাইড পেপার, যেটা অরিজিনালি তো ব্লু থাকে কিন্তু জলের প্রেজেন্সে সেটা পিঙ্ক, কি হয়ে যায়, পিঙ্ক। ঠিক আছে, টেস্টটা আসতে পারে, লিখে নিন। ঠিক আছে, যে এটা খান থেকে যে জলই বেরোলো, কোবাল্ট ক্লোরাইড পেপার আমরা দিয়ে টেস্ট করি। ধর এইখানে বাটিটা রেখেছি, বাটিটার মধ্যে অনেক কিছু লিকুইড কালেক্ট হলো। এবার সায়েন্টিস্টদের তো একটা স্বভাব আছে, ওরা বিশ্বাস করে না। এবার বিশ্বাস করানোর জন্য কি করতে হবে, একটা পেপার আনলাম, একটা এমন পেপার ডেভেলপ করা হয়েছে যার নাম হচ্ছে কি, বল, কোবাল্ট ক্লোরাইড। কোবাল্ট ক্লোরাইড। কোবাল্ট ক্লোরাইড যখন শুকনো থাকে তখন থাকে কি, ব্লু, ডিপ ব্লু। যখন এটা জলের মধ্যে শুধু ভিজে যায় তখন কি হয়ে যায়, ডিপ পিঙ্ক যদি খুব জলে ভিজে যায়, আর হালকা পিঙ্ক যদি অল্প জলে। ঠিক আছে, তাহলে এইটা দেখে হালকা পিঙ্ক হোক বা ডিপ পিঙ্ক হোক, যদি জলে ভিজে যায় তখন ইমিডিয়েটলি কি বুঝতে পারবো, এটার মধ্যে কি আছে, জলই আছে। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার? আন্ডারস্টুড দ্য থিং? চলো তাহলে এইটা দেখে আমরা বুঝতে পারলাম যে জল ওর মধ্যে আছে। চলো নেক্সট অবজারভেশন। এই যে দেখ, CuSO4.5H2O, মানে কি, হিট দিয়েছি CuSO.5H2, আবার যদি ওটা ঠান্ডা করি কি হয়ে যাবে, একই জায়গায় চলে যাবে। বুঝতে পারলি? তাহলে জল ভরা ছিল, ব্লু, হিট দিলাম CuSO4+5H2O, মানে দুটো আলাদা আলাদা প্রোডাক্ট বেরোবে। আবার এই দুটোকে একসাথে ঠান্ডা করে যদি আমি পাঠাই, তাহলে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন পাবো। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার? ডিটারমিনেশন তো নেই, অ্যানহাইড্রাস সাবস্টেন্স না, ডিটারমিনেশন নেই। অ্যানহাইড্রাস সাবস্টেন্স, অ্যানহাইড্রাস মানে কি অলরেডি বলেছি, বল, যার মধ্যে জল নেই। ঠিক আছে, আর সাবস্টেন্স ইজ অ্যানহাইড্রাস ইফ ইট কন্টেন্স নো ওয়াটার, if it contains no water. For example, salt lacking their water of crystallization, they are termed to be anhydrous. মানে CuSO4 এটা কি, এই সল্টটাকে কি বলবো, অ্যানহাইড্রাস, অ্যানহাইড্রাস CuSO4। বুঝতে পারলি? মানে এর মধ্যে জল নেই, অনলি দিস পার্ট, অনলি দিস পার্ট, অনলি CuSO4, অ্যানহাইড্রাস CuSO4। 5H2O টা কিন্তু ওর পার্ট নয়, আর এখানে প্লাস দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, ডট। ডট মানে লেগে আছে, সারফেসে বাউন্ড করে আছে, আর এটা মানে জলটা ছেড়ে দিয়েছে। এই জলটা ছেড়ে দেওয়া মালটাকে যদি আবার কম্বাইন করি, আবার ঠান্ডা করে দিই, কি হবে, হাইড্রেটেড সল্ট হবে। বুঝতে পারলি? তাহলে অ্যানহাইড্রাস মানে কি, যেখানে জল কি নেই, জল নেই। ঠিক আছে, চলো এই অ্যানহাইড্রাস ক্যান অলসো রেফার টু দ্য গ্যাস। অ্যানহাইড্রাস এবার গ্যাসও হয়। এবার ধর, সেই মনে আছে যখন আমরা হাইড্রোজেন তৈরি করেছিলাম বাই ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার, মনে আছে? বাই ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার মানে জলটাকে আমরা একটা পাইপের মধ্যে দিয়ে এরকম করে পাঠাচ্ছিলাম না, জলটাকে এরকম একটা পাইপের মধ্যে দিয়ে পাঠাচ্ছিলাম, দিয়ে এখানে একটা বালতি রেখে দিয়েছি, দিয়ে ওপরে একটা টেস্ট টিউব উল্টে দিয়েছি, এরকম করে এখান দিয়ে কি ওয়াটার কালেক্ট হচ্ছে, এখানটা বলছে H2 গ্যাস কালেক্টেড। ঠিক আছে, এরকম করে করছি। ঠিক আছে, তো এই যে জিনিসটা সিম্পল শুনে নে, এখানটা কি রাখছি আমি, জল। ভালো করে শুন, এটা ভালো করে শুন, এখানে কি রাখছি, জল। এইখান থেকে কি পাঠাচ্ছি আমি, H2 গ্যাস, যেটা বার করলাম, দিয়ে এটা আস্তে আস্তে কি হচ্ছে, কালেক্ট হচ্ছে, কালেক্ট হচ্ছে। তার মানে এখানে যে H2 গ্যাস গুলো কালেক্ট হয়েছে, এটা শুধু H2 গ্যাস নাকি H2 গ্যাসের সাথে জলও আছে? জল আছে কি আছে না, জল আছে কি নেই, বলছি বলছি, আছে কি নেই, জল আছে। এইটাকেই পুড়ে দিলাম গ্যাস সিলিন্ডারে, দিয়ে বেঁচে দিলাম ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রি মানবে, নেবে? কেন নেবে না? কারণ এর মধ্যে জলের ওয়েট প্লাস গ্যাসের ওয়েট দুটোই আছে। ইন্ডাস্ট্রি কি সস্তা নেই? তুই আমার থেকে নিচ্ছিস গ্যাসের দাম, দিচ্ছিস গ্যাসের সাথে জল, আমি মানবো? তাই জন্য কি করবে, এইখান থেকে এই H2 গ্যাসটাকে কি করে নেবে, বার করে নেবে। সেই গ্যাসটাতে কি আছে, জল আছে। এবার এই গ্যাসটাকে পাঠাবে ড্রাইং এজেন্ট, DRYI, ড্রাইং এজেন্ট। ড্রাইং এজেন্ট মানে কি, ভুখা। ভুখা কার জন্য, ভুখা জলের জন্য। তার মানে এই যে জলটা H2টা পাঠালাম, এই H2টাকে যদি একটা জিনিসের মধ্যে দিয়ে পাঠাই যেটার নাম ড্রাইং এজেন্ট, এ কি করবে, এ কি করবে, H2 এর মধ্যে যা জল আছে সব টেনে নেবে, নিয়ে এখান থেকে কি পাঠাবে, শুকনো H2, শুকনো H2। ঠিক আছে, তার মানে গ্যাসকেও কি করতে হয়, ড্রাইং করতে হয়। কেন? কারণ গ্যাসকে যখন পিউরিফাই করার সময় হয় তখন আমরা কি করি, এই ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার, এই ওই লিকুইড লিকুইড হ্যান্ডটা নয়,
তো গ্যাসটাকেও একটা ড্রাইং এজেন্টের মধ্যে দিয়ে পাস করতে, ড্রাইং এজেন্টরা হাইড্রাস হয় না অ্যানহাইড্রাস? জল নেই, তাই জন্য তো জলের জন্য ভুকা, এরা জল চাইছে, হাঁ করে আছে জলের জন্য। একবার খালি এইচটা পাঠাবি, ও জল টেনে পাবে, বুঝতে পারলি? তাহলে এখান থেকে কি পাস হয়ে গেল? ড্রাই H2, ঠিক আছে, ড্রাই গ্যাস, এটাকে বলে ড্রাই গ্যাস। আর এইটা যেটা পাঠাচ্ছি সেটাকে বলি ওয়েট গ্যাস। কি বলি? ওয়েট গ্যাস। ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কোনো কাউকে ওয়েট গ্যাস বিক্রি করতে পারবে না, কেন? কারণ জলের ওয়েটটাও তার সাথে আছে, কারণ তার জন্য তাকে কি করতে হবে? জলটাকে বাইরে বার করে শুধু শুকনো মানে ড্রাই H2টাকে সিলিন্ডারের মধ্যে পুরে তবে এটাকে পাঠাবে, বুঝতে পারলি কি বলি? ক্লিয়ার হলো? সো দেয়ার ইজ দ্য ইউজ অফ কি? ড্রাইং এজেন্ট, মানে যে ড্রাই করা। ড্রাই কিভাবে করা হবে? নিজের কাছে জলটা শুষে নেবে। তুই তোর গায়ে ধর একটা কোথাও জল পড়ে গেছে, তুই স্পঞ্জ নিয়ে গিয়ে কি করলি? ওখানে চাপা দিলি, স্পঞ্জটা কি করে নিল? জলটাকে টেনে নিল। স্পঞ্জ ইজ আ ড্রাইং এজেন্ট, বুঝতে পারলি? স্পঞ্জ ইজ কি? অ্যানহাইড্রাস। এবার তার পুকুরের জলে চুবিয়ে এনেছিস মালটাকে, এনে আবার জলের উপর দিয়েছিস, কি হবে? জল এমনি ভর্তি হয়ে আছে, সেই আবার স্যাচুরেটেড আনস্যাচুরেটেড বল, ঠিক আছে? গলা অব্দি ভর্তি, আর কেন নেবে? ওকে, চলো। such as আচ্ছা some concentrated solution such as ammonia to distinguish it from the aqueous solution, ঠিক আছে, এই aqueous solution থেকে আনার জন্য। anhydrous substances are used to perform certain chemical reaction that cannot proceed in presence of water, ঠিক আছে? example of anhydrous, এটা কি super important and this will come especially the first one, sodium chloride and calcium chloride. Sodium anhydrous CaCl2 NaCl, anhydrous CaCl, একটু বড়ি আছে দেখবি, ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড সুপার ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম ক্লোরাইড এখানেই আছে। একটা এক্সপেরিমেন্ট ছিল না কোথায় তুলেছিস না তুলিসনি কাকা? আবার গেছে, আবার আমি না হতে বসবো নাকি? এই করি যাচ্ছি, যাকে এই এটা অব্দি দেখে নে, এই পার্টটা করিয়ে দিই, খালি হয়ে যাবে। প্রপার্টিজ গুলো পড়ে দিই, প্রপার্টিজ এর পরের দিন আমরা এক্সপেরিমেন্ট, ঠিক আছে? প্রপার্টিজ, ইফ্লোরেসেন্স, এক লাইনে বলছি বুঝ। ইফ্লোরেসেন্স, ইফ্লোরেসেন্স মানে ধর এটাই যে রিমোটটা, এর মধ্যে এটা ধর হাইড্রেটেড, ওকে? এইটা যদি তুই মার্কেটের মধ্যে ফেলে দিস, মানে এমনি নর্মাল এরিয়ার মধ্যে রেখে দিস, আমার এখানে এইটা পড়ে আছে, এর মধ্যে থেকে জলটা বেরিয়ে, সেটাকে কি বলি? ইফ্লোরেসেন্স। ই এক্সিট, exit of water, efflorescence, exit of water crystals from the surface of this particular solid, আমি কি বলি? efflorescence, efflorescence super important, efflorescence। এক্সাম্পলটা দেখে নিবি। আচ্ছা, the phenomena where a compound loses its water of crystallization and exposing to dry air is called কি? তার মানে হিউমিড এরিয়া দিলে হবে না, কারণ কেন হবে না? কারণ হিউমিডিটি তো অলরেডি ভর্তি, ওখানটা জল ভর্তি, আবার জল নেবে না, কারণ রাজস্থানে ফেলে আসবে। This result in the loss of crystalline shape and finally the crumbling of the crystal into a powder, যেই পাউডার হয়ে গেল, জল বেরিয়ে গেল, and that salt become anhydrous। তাহলে ইফ্লোরেসেন্স হয়ে গেলেই ক্রিস্টাল ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে, কারণ ক্রিস্টাল ফরম্যাটটা দিচ্ছিল কি, শেপটা দিচ্ছিল কি, জলটা একদম এটা ওটা সেটা এরকম শেপ দাঁড়িয়ে, জলটাই বেরিয়ে গেল, জলটাই বেরিয়ে গেল, তো শেপটা কে দেবে? আর কেউ দেবে না, তার জন্য কি হয়ে গেল? অ্যানহাইড্রাস স্তর, বুঝতে পারলি? Efflorescence occurs when vapor present in the hydrated crystal vanishes, ঠিক আছে? Efflorescence এর সুপার ইম্পর্টেন্ট কিছু এক্সাম্পল, এইটা তো বেশি করে গভার সলিড, ঠিক আছে? ওয়াশিং সোডাও আছে, সেটা পরে গিয়ে যখন হার্ড ওয়াটার সফট ওয়াটার করবো সেখানে গিয়ে দেখবো, আপাতত এটা দেখে নে, ঠিক আছে? হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট এখানে ড্রাই ওয়ারে ফেলে দিলি, কি হয়েছে? Na2CO3.H2O প্লাস 9, মানে ও কি করে একটা জল রেখে দেয় নিজে, একটা রেখে দেয়, সবকটা বার করে না, 9টা বার করে 10টা, ঠিক আছে? কখনো আবার আরো একটু যদি আরো একটু গরম হয়ে এটাও বার করে, ঠিক আছে? নেক্সট Na2SO4.10H2O, Na2SO4. ঠিক আছে, becomes monohydrated, becomes monohydrated, একটা রয়ে গেছে, ঠিক আছে? ওই এক্সপোজ দিয়ে এটা পুরোই অ্যানাহাইড্রাস হয়ে গেছে, অ্যামরফস হয়ে গেছে, অ্যানাহাইড্রাস হয়ে গেছে, ঠিক আছে? এটা ভালো एग्जांपल Na2SO4.10 38.3 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ 38.3, 32.8, ওরকম ছিল হবে 32.8 ডিগ্রি সেলসিয়াস,
তাই বুঝতে পেরেছিস ইফ্লোরেসেন্স মানে কি? তাহলে একটা যখন হাইড্রেটেড ক্রিস্টালকে নিয়ে এলি, সেই ক্রিস্টালটা কি হলো, ইমিডিয়েট কিসে কনভার্ট হয়ে গেল, অ্যানাইডাইজে হয়ে গেল, জলটা ছেড়ে দিয়ে। কখনো জলটা একটা রেখে দিতে পারে, সেটা ইন কেস অফ Na2CO3, আর গবল সলটা পুরোটাই বার করে। ঠিক আছে, ওকে। নেক্সট ইজ ডেলি কোয়েশ্চেন্স। ডেলি কোয়েশ্চেন্স আর হাইড্রোস্কোপির তোরা আগের বারেও পড়েছিলি তো বলে? হ্যাঁ, ডেলি কোয়েশ্চেন্স হার্ড ওয়াটার সফট ওয়াটার। যদি মনে হয় যে এখান থেকে আমি পড়বো না, ক্লাস 8 এর বইটা পড়বো, সেটা আলাদা কথা। এখানে আছে, এখানে আছে, এখানে আছে, ঠিক আছে, আমি নিয়ে পড়ি। ডেলি কোয়েশ্চেন্স। Certain water soluble substance when exposed to the atmosphere at ordinary temperature absorb moisture from the atmospheric pressure, becomes moist, lose their crystalline form and ultimately dissolve in the absorbed. তাহলে ডেলি কোয়েশ্চেন্স মানে পুরো জল হয়ে যাবে, অ্যাবজর্ব করে জল। আর হাইগ্রোস্কোপি মানে অ্যাবজর্ব তো করবে কিন্তু জল। ইফ্লোরেসেন্স মানে জল বাইরে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইখানে কি হলো, হাইগ্রোস্কোপিটা একটু দেখে নি। Substance absorb moisture from the atmosphere when they are exposed but not enough to form কি solution. Deliquescent substance তাহলে কি, তারা সলিউট অ্যাবজর্ব করে নেবে, নিয়ে জলে বেরিয়ে যাবে। কিন্তু হাইড্রোস্কোপিক সাবস্টেন্সটা কারা, যারা অ্যাবজর্ব তো করবে কিন্তু সলিউশন হবে না, এতটাও অ্যাবজর্ব করে নেবে না, এতটাও অ্যাবজর্ব করে নেবে না। বুঝতে পারলি? এক্সাম্পলস আর ভেরি ইম্পর্টেন্ট। ডেলিকোয়েশনস অকার্স when vapor pressure inside, vapor pressure দরকার নেই তোর এখন, ঠিক আছে। ডেলিকোয়েশন সাবস্টেন্স গুলোর নাম মনে রাখবি। এটাই কিন্তু দেবে MgCl2। সল্টের মধ্যে এটাই থাকে যেটা জল অ্যাবজর্ব করে। ট্রু সল্ট কাকে বলি, যার মধ্যে NaC শুধু NaCl থাকে, MgCl2 থাকে না, CaCl2 থাকে না, এগুলো থাকে না। এই MgCl2, CaCl2 এই দুটোই যখন সল্টের মধ্যে থাকবে, তারা অ্যাবজর্ব করবে ওয়াটার এন্ড দে বিকাম ওয়াটারি। তখন জলটা চাটচাটে করবে। সেটা বলবে যে বর্ষাকালে কেন কি হয়ে যায়, নুনটা ওরকম লিকুইড হয়ে যায়, কেন? কারণ এই ইমপিউরিটি গুলো থাকে MgCl2, CaCl2, যারা কি করে, জল অ্যাবজর্ব করে, বিকজ দে আর নরমালি কি অ্যানহাইড্রাস। তারা কি করতে চাইছে, জল নিতে চাইছে, নিয়ে যে ইমিডিয়েটলি ময়েশ্চার বাইরে তো আলাদাই ময়েশ্চার আছে ভাই, ওটা তখন নিয়ে নেবে, নিয়ে কি হয়ে যাবে, ইমিডিয়েটলি কি হবে, জল। বুঝতে পারলি? তাই জন্য নুনকে সবসময় কাঠের জায়গায় রাখতে, কাঠের ভেসেলের মধ্যে। ঠিক আছে? কেন কেন নুনকে কেন রাখতে হয়, কারণ জলটা আসবে, জলটা যদি নুন অ্যাবজর্ব করেও নেয়, কাঠটা তার থেকে বেশি অ্যাবজর্ব, তাহলে নুনটা অলওয়েজ ড্রাই থাকে। ঠিক আছে, এই যে টেবিল সল্ট এখানে লেখাই আছে, সুপার ইম্পর্টেন্ট, দিস পার্টিকুলার প্যারাগ্রাফ নোট, দিস পার্টিকুলার প্যারাগ্রাফ ইজ সুপার ইম্পর্টেন্ট। টেবিল সল্ট turns moist and ultimately forms a solution on exposure to air during air, though pure substance is not deliquescent, মানে pure NaCl কিন্তু নয়। যদি NaCl এর মধ্যে MgCl2, CaCl2 এইগুলো থাকে, then only it will। ঠিক আছে, salt contains impurities like magnesium chloride and calcium chloride, which are deliquescent substance and they continuously absorb water from the surrounding and become moist and make the salt liquid. Okay, তাহলে ডেলিকোয়েশন সাবস্টেন্স মানে কি, যারা জল অ্যাবজর্ব করে লিকুইড হয়ে যায়, আর হাইড্রোস্কোপিক সাবস্টেন্স মানে যারা জল তো অ্যাবজর্ব করে কিন্তু লিকুইড হয়। ওকে, হাইড্রোস্কোপিক সাবস্টেন্স অলরেডি বলে দিয়েছি, সার্টেন সাবস্টেন্স অ্যাবজর্ব ময়েশ্চার from the atmosphere when they are exposed but not enough to make it substance. The phenomena is known as কি, হাইড্রোস্কোপি। হ্যাঁ, ওইগুলো কি হাইড্রোস্কোপি না লিকুয়েশন? হাইড্রো ওরা জল হয়ে যায়, একদম জল হয়ে যায়। ঠিক আছে, ওকে, নেক্সট পার্ট।